তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফল্ট টাইপস অ্যান্ড ল্যান্ডফর্ম। প্রথমে আমাদের জানতে হবে যে ফল্ট কাকে বলে। তো ফলটা কিভাবে সৃষ্টি একটু বলি। ভূ অভ্যন্তরীণ শক্তি বা যেটা আমরা বলছি তোমার এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত শক্তি যেটা। তো অন্তর্জাত শক্তি তো দুটো মুভমেন্ট ছিল, একটা হচ্ছে স্লো মুভমেন্ট, একটা হচ্ছে সাডেন মুভমেন্ট। তো স্লো মুভমেন্টের মধ্যে আমরা দেখেছিলাম টেকটনিক মুভমেন্ট, আইসোস্ট্যাটিক মুভমেন্ট, ইউস্ট্যাটিক মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট গুলো ছিল। তো এই টেকটনিক মুভমেন্টের ফলে যেটা হয় মূলত টেনশন বা টানজনিত একটা ফোর্স তৈরি হয়, একটা কম্প্রেশনাল বা সংনমন জনিত একটা ফোর্স তৈরি হয়। এবং টানের ফলে দেখা যায় শিলার একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটে। আর যেটা দেখা যায় কম্প্রেশন, যেটা কম্প্রেশনের ফলে একটা কন্ট্রাকশন বা সংকোচন ঘটে, আর একটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন বা নিষ্পেষণ, এই বিষয়টা ঘটে। স্যার সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে না যে। তো ফল্টের যে বিষয়টা নিয়ে বললাম যে এন্ডোজেনেটিক ফোর্স আর টেকটনিক মুভমেন্ট, এন্ডোজেনেটিক ফোর্সের মধ্যে একটা পার্ট হচ্ছে টেকটনিক মুভমেন্ট। তো এন্ডোজেনেটিক ফোর্সের স্লো সাডেন দুটো মুভমেন্ট রয়েছে। স্লো মুভমেন্টের মধ্যে তিনটে পার্ট রয়েছে, টেকটনিক, আইসোস্ট্যাটিক এবং ইউস্ট্যাটিক। তো এই টেকটনিক মুভমেন্টের ফলে শিলাস্তরে কোথাও টেনশনাল একটা ফোর্স তৈরি হয় এবং কোথাও কম্প্রেশনাল ফোর্সের তৈরি হয়, অর্থাৎ কোথাও টান এবং কোথাও সংনমন তৈরি হয়। আর এই যে টেনশনাল ফোর্সটা রয়েছে, টেনশনাল ফোর্সটার ফলে ডিসপ্লেসমেন্ট বা শিলাস্তরের একটা সরণ ঘটে বা স্থানচ্যুতি ঘটে বলা যেতে পারে। এবং কম্প্রেশনাল যে ফোর্সটা রয়েছে এবং তার ফলে কি হয়, তার ফলে কন্ট্রাকশন এবং স্ট্রেস অর্থাৎ সংকোচন এবং পীড়ন ঘটে। এবার আমরা জানবো যে ফল্ট কাকে বলে। ফল্ট, এ ফল্ট ইজ এ ফ্র্যাকচার অর জোন অফ ফ্র্যাকচারস বিটুইন টু ব্লকস অফ রক, অর্থাৎ দুটো শিলাখণ্ডের মধ্যে যে একটা ফ্র্যাকচার বা ফ্র্যাকচারের জোন তৈরি হয়, সেটা হচ্ছে তোমার যদি বলা যেতে পারে ফল্টস অ্যালো টু ব্লকস টু মুভ রিলেটিভ টু ইচ আদার, অর্থাৎ একটা শিলাখণ্ডের থেকে আরেকটা শিলাখণ্ড সরে যেতে ফল্ট হেল্প করে। সান আন্দ্রিয়ার যে চ্যুতি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এটা রয়েছে, এটাই হচ্ছে সব থেকে লার্জেস্ট ফল্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমরা জেনে রাখলাম। এবারে আমরা জানবো নেসেসারি কন্ডিশন অফ ফল্ট, অর্থাৎ ফল্ট সৃষ্টির কিছু প্রয়োজনীয় শর্ত রয়েছে। কি কি শর্ত দেখো, ক্রিয়েশন অফ রকস অফ অর ফ্র্যাকচার ইন দ্য রক লেয়ার, অর্থাৎ শিলাস্তরের মধ্যে একটা ফাটল সৃষ্টি হতে হবে। সেকেন্ড যেটা রয়েছে দেখো, ডিসপ্লেসমেন্ট অফ রকস অ্যালং ক্রাকস, অর্থাৎ শিলাখণ্ড বা ফাটল বরাবর, শিলাখণ্ডের ফাটল বরাবর দুটো শিলাখণ্ড ডিসপ্লেসমেন্ট করতে হবে বা স্থানচ্যুতি করতে হবে। আরেকটা যেটা রয়েছে দেখো থার্ড, সেডিমেন্টারি রকস হেল্পস ইন ক্রিয়েটিং ফল্ট, অর্থাৎ সেডিমেন্টারি রক বা পাললিক শিলা এই ফল্ট সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সমস্ত রকসের ক্ষেত্রেই বলা যেতে পারে ফল্ট সৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে যে সেডিমেন্টারি রকটা রয়েছে সেটা চ্যুতি সৃষ্টির পক্ষে বেশি সহায়ক বলা যেতে পারে। তো এবারে আমরা কিছু টার্মিনোলজিতে চলে যাব, যেটা ফল্টের কিছু যে মানে জিওমেট্রিক কিছু কম্পোনেন্ট বলা যেতে পারে। এই টার্মিনোলজি রিলেটিং টু ফল্ট বিষয়টা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব দেখো ফল্ট প্লেন। ফল্ট প্লেন বা চ্যুতি তল এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
আচ্ছা, চ্যুতিতল কাকে বলে দেখো, একটা ফল্ট ঘটতে গেলে তার একটা তল বরাবর, যে তল বরাবর চ্যুতিটা তৈরি হচ্ছে, অর্থাৎ যে তল বরাবর শিলাখণ্ডের স্থলনটা ঘটছে বা ডিসপ্লেসমেন্টটা ঘটছে বলা যেতে পারে, অর্থাৎ যে তল বরাবর, যে প্লেন বরাবর দুটো খণ্ডিত অংশ, শিলার দুটো খণ্ডিত অংশ ওঠানামা করছে বা একে অপরকে ঘষা খেতে খেতে একে অপরকে অতিক্রম করছে, সেই যে তল বা প্লেন, সেটাকে আমরা বলছি চ্যুতি তল বা ফল্ট প্লেন। অর্থাৎ শিলাস্তরে যে তল বরাবর চ্যুতি ঘটে তাকেই আমরা বলবো ফল্ট প্লেন। আচ্ছা, ফল্ট প্লেন ব্যাপারটা বুঝতে পারলে একটু রেসপন্স করো সবাই। আচ্ছা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে আমিও শিওর হয়ে যাব। ফল্ট প্লেন হ্যাঁ স্যার, বিষয়টা শুনতে বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এবার দেখো ফল্ট লাইন বা চ্যুতি রেখা, কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে তৎক্ষণাৎ আমাকে জিজ্ঞেস করে নেবে, তাহলে সুবিধা হয়। ফল্ট প্লেন বিষয়টা হলো, তারপরে দেখো ফল্ট লাইন বা চ্যুতি রেখা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই জায়গাটার যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চ্যুতি রেখা। এটা সংজ্ঞা বলছে যে যে অনুভূমিক রেখা বরাবর, বা এটা হরাইজন্টাল প্লেন একটা, এটা যে অনুভূমিক রেখা বরাবর চ্যুতি ঘটছে, মানে এই রেখা বরাবর আমি দেখতে পাচ্ছি, এটা ধরো ভূপৃষ্ঠের এই যে অংশটা, এই বরাবর এই একটা শিলাখণ্ড, সেটা মনে হচ্ছে যে ভূপৃষ্ঠের মধ্যে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে গেছে। এই যে যে অনুভূমিক রেখা বরাবর মনে হচ্ছে যে চ্যুতিটা ঘটেছে, এই রেখাটাকে আমরা বলবো ফল্ট লাইন, অর্থাৎ যে রেখা বরাবর চ্যুতিতল ভূপৃষ্ঠকে ছেদ করে। এই যে যে চ্যুতিতল যেটা আমরা দেখেছিলাম, এই বরাবর কিন্তু একটা চ্যুতিতল রয়েছে, এই প্রত্যেকটা লাইন বরাবর শিলাস্তরের যে স্থলনটা ঘটেছে এই বরাবর কিন্তু চ্যুতিতল রয়েছে। তো এই চ্যুতিতল বরাবর যে মানে অনুভূমিক রেখাটা ভূপৃষ্ঠকে ছেদ করছে, এই যে রেখাটা, এই রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা বরাবর কিন্তু চ্যুতিতল ভূপৃষ্ঠের সঙ্গে ছেদ করছে। সুতরাং এই রেখাটাকেই আমরা বলবো ফল্ট লাইন বা চ্যুতি রেখা। সংক্ষেপে বলতে গেলে চ্যুতিতল ও ভূপৃষ্ঠ যে রেখা বরাবর মিলিত হবে তাকে বলবে চ্যুতি রেখা। আচ্ছা, এবারে আমরা ডিপ কাকে বলে, ডিপটা বোঝার চেষ্টা করব। দেখো, ডিপ কথার অর্থ নতি, আমরা ফোল্ডের ক্ষেত্রে ডিপ দেখেছিলাম, এবং এই ফল্টের ক্ষেত্রেও ডিপ রয়েছে। ফল্টের ক্ষেত্রে ফল্ট ডিপ বা নর্মালি ডিপ বলা হয়। তো ফল্ট ডিপ কাকে বলে, দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম ডিপটা খুব স্পষ্ট ভাবে প্রতীয়মান হচ্ছে। কিরকম দেখো, একটা হরাইজন্টাল প্লেন আমরা দেখতে পাচ্ছি, এবং এইটা হচ্ছে একটা ফল্ট প্লেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, ফল্ট প্লেন, এই ফল্ট প্লেন বরাবর একটা হরাইজন্টাল প্লেন যদি কল্পনা করি বা অনুভূমিক তল কল্পনা করি, তো এই অনুভূমিক তলের সঙ্গে এই যে চ্যুতি তল যেটা রয়েছে, অনুভূমিক তলের সঙ্গে যে কোণে থাকে আর কি, যে কোণে নত থাকে বা হেলে থাকে, সেটা কি আমরা বলবো কিন্তু চ্যুতির নতি বা ডিপ। অর্থাৎ চ্যুতি তল এই অনুভূমিক তলটার সঙ্গে যে কোণ করবে, চ্যুতিতল এবং অনুভূমিক তলের মধ্যে যে কোণ উৎপন্ন হবে, সেই কোণটাকে আমরা কি বলবো, আমরা বলবো ফল্ট ডিপ বা ডিপ। তো এবারে আমরা যেটা দেখবো যে স্ট্রাইক বলতে চ্যুতির যে আয়ামটা বোঝাচ্ছে। তো চ্যুতির আয়াম কাকে বলে, এখানে দেখো স্ট্রাইক ব্যাপারটা রয়েছে, স্ট্রাইকটা এখানেও সৃষ্টি হতে পারে, এখানেও সৃষ্টি হতে পারে। অর্থাৎ চ্যুতি তল এবং অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে, সেটা কি আমরা চ্যুতির আয়াম বলছি। এবং চ্যুতির আয়াম যে শুধু এইখানেই সৃষ্টি হবে, যে রেখা বরাবর ভূপৃষ্ঠকে ছেদ করলো সেখানেই যে সৃষ্টি হবে তা না। কিছুটা উচ্চতায় আমি যদি একটা অনুভূমিক রেখা কল্পনা করি, সেখানেও সৃষ্টি হতে পারে। তো তারপরে যেটা আমরা দেখবো যে চ্যুতি খণ্ড বা ফল্ট ব্লক, অর্থাৎ চ্যুতি খণ্ড, চ্যুতির দুপাশের যে খণ্ড, যেমন এখানে এই একটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি, এই একটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে দুটো খণ্ড, যে চ্যুতি তলটা দুটো খণ্ডকে আলাদা করলো, দুটো খণ্ডকে ডিসপ্লেসমেন্ট করলো, এই দুটো খণ্ডকে আমরা কিন্তু ফল্ট ব্লক বা চ্যুতি খণ্ড বলতে পারি। আচ্ছা, এবার একটা ভাইটাল জিনিস তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো, ফুট ওয়াল, হ্যাঙ্গিং ওয়াল, এই দুটো বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো ফুট ওয়াল ব্যাপারটাকে বাংলাতে বলা হচ্ছে তোমার পাদমূল প্রাচীর বলা হচ্ছে, বা এটাকে আমরা বলছি অধস্তূপ। অধস্তূপ বা পাদমূল প্রাচীর। আর যেটা রয়েছে হ্যাঙ্গিং ওয়াল, যেটাকে আমরা বাংলাতে বলছি ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ। আচ্ছা, ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর, একটা অধস্তূপ বা পাদমূল প্রাচীর, এই বিষয় দুটো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবারে হ্যাঙ্গিং ওয়াল বা ঝুলন্ত প্রাচীর, বা ঝুলন্ত প্রাচীরটাকে আমরা বলছি ঊর্ধ্বস্তূপ। তোমাদের মনে হতেই পারে যে আমরা এটাকে ঊর্ধ্বস্তূপ বলছি, কিন্তু আছে তো এটা নিচের অংশে, চ্যুতি তলের নিচের অংশে রয়েছে, আর এইটা তো কিছুটা উপরের দিকে রয়েছে, তাহলে কেন এটা ঝুলন্ত, কেন এটা ঊর্ধ্বস্তূপ হবে? তো বিষয়টা হচ্ছে যে চ্যুতি তলের সাপেক্ষে, যে যে চ্যুতি তলটা, এই তলের সাপেক্ষে যদি আমরা দেখি, তলের সাপেক্ষে
তলটা যদি এভাবে হেলানো অবস্থায় রয়েছে, সুতরাং এই হ্যাঙ্গিং ওয়ালটা রয়েছে চ্যুতি তলের উপরে, তার জন্যই এটা হ্যাঙ্গিং ওয়ালটাকে আমরা বলছি ঊর্ধ্বস্তূপ। ঠিক আছে। আর এই চ্যুতি তলের সাপেক্ষে ফুট ওয়াল বা পাদমূল প্রাচীরটা নিচের দিকে রয়েছে, তার জন্য ফুট ওয়ালটাকে আমরা কি বলছি? অধস্তূপ। তাহলে এই বিষয়টা দেখো কনফিউশন দূর হলো কিনা। আরেকবার বলছি দেখো, এই যে চ্যুতি তলটা রয়েছে এইখানটায়, চ্যুতি তলের সাপেক্ষে কিন্তু আমরা এই হ্যাঙ্গিং ওয়াল এবং ফুট ওয়ালটা বিবেচনা করে থাকি। হ্যাঙ্গিং ওয়ালটাকে আমরা পাদমূল প্রাচীর বা অধস্তূপ বলি, কারণ চ্যুতি তলের এই তোমার এই না পাদমূল প্রাচীর যেটা রয়েছে ফুট ওয়ালটা হচ্ছে পাদমূল প্রাচীর বা অধস্তূপ, কারণ এটা হচ্ছে চ্যুতি তলের সাপেক্ষে নিচের দিকে রয়েছে। আর হ্যাঙ্গিং ওয়াল যেটা রয়েছে ঝুলন্ত প্রাচীর, এটা হচ্ছে চ্যুতি তলের সাপেক্ষে উপরের দিকে রয়েছে বা এটা ঊর্ধ্বস্তূপ। তো হ্যাঙ্গিং ওয়াল, ফুট ওয়াল বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে আরো কতগুলো বিষয় রয়েছে তোমাদের বলার চেষ্টা করি। দেখো, একটা হচ্ছে হিপ, একটা হচ্ছে থ্রো। হিপ এবং থ্রো এই বিষয়টা তোমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, প্রথমে দেখো, কোন একটা চ্যুতির আপওয়ার্ড সাইড হচ্ছে এইটা ঊর্ধ্বমুখী অংশ, এটা হচ্ছে লোয়ার সাইড বা নিম্নমুখী অংশ বা নিক্ষিপ্ত অংশ বলছি, এটাকে উৎক্ষিপ্ত অংশ বলছি। তো এই আপওয়ার্ড সাইড এবং লোয়ার সাইড, এই আপওয়ার্ড সাইড এবং লোয়ার সাইডের মধ্যে যে উল্লম্ব যে ব্যবধানটা রয়েছে সেটাকেই আমরা কিন্তু থ্রো বলছি। এই যে জায়গাটা লক্ষ্য করতে পারছো, দেখো, এই যে উপরের অংশটার এই যে তল আর নিচের অংশটার এই যে তল, এই উপরের তল আর নিচের তলের মধ্যে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা রয়েছে এইটাকে কিন্তু থ্রো বলা হয়। থ্রোটাকে বাংলাতে বলা হচ্ছে ক্ষেপ। ঠিক আছে, থ্রোটাকে বাংলাতে বলা হচ্ছে ক্ষেপ। আরেকটা বিষয় রয়েছে, দেখো, এই আপওয়ার্ড সাইড এবং লোয়ার সাইডের মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্সটা রয়েছে, হরাইজন্টাল ডিস্টেন্স বলতে কিরকম দেখো, আচ্ছা, এই অংশটা রয়েছে এইখানটায় আর এই অংশটা রয়েছে এইখানটায়। তাহলে এই অংশটা 3D একটা ডাইমেনশনাল ফিগারে করা হয়েছে, 3 ডাইমেনশনাল ফিগারে। সুতরাং বলা যেতে পারে এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা রয়েছে, এই যে আপওয়ার্ড সাইডটা রয়েছে, লোয়ার সাইডটা রয়েছে, আপওয়ার্ড সাইড এবং লোয়ার সাইডের যে হরাইজন্টাল ডিসটেন্সটা রয়েছে এটাকে আমরা বলছি হিপ। তো হিপটাকে আমরা বাংলাতে বলছি ব্যবধি। এটা মনে রাখবে, হরাইজন্টাল ডিসটেন্সটাকে আমরা বলছি হিপ বা ব্যবধি, এবং যে ভার্টিক্যাল ডিসটেন্সটা রয়েছে সেটাকে আমরা বলছি থ্রো বা ক্ষেপ। আচ্ছা, আরো কতগুলো বিষয় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, আমাদের আর কিছু বাকি থাকলো কিনা। ফল স্ট্রাইক দেখলাম, থ্রো হিপ দেখলাম, হেড বলে একটা বিষয় রয়েছে। আচ্ছা, হেড বিষয়টা, হেডের মানে হচ্ছে তোমার চ্যুতি কোণ। একটা চ্যুতির নতি দেখেছি, একটা চ্যুতির কোণ দেখবো। এবার চ্যুতির কোণটা কি ব্যাপার বলছে, দেখো। আচ্ছা, এইখানে বিষয়টা খুব ভালোভাবে দেখানো হয়েছে। দেখো, এইখানে হেড বলে যে কথাটা আছে, এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হেড লেখা আছে। দেখো, চ্যুতি কোণ। চ্যুতিতলটা কোথায়? এই যে চ্যুতিতল, এই চ্যুতিতল উলম্ব তলের সঙ্গে, একটা উলম্ব তল মনে মনে আমি কল্পনা করবো। ধরো উলম্ব তলটা পুরো এই বরাবর রয়েছে, উলম্ব তল একটা ভার্টিক্যাল একটা প্লেন বা সারফেস রয়েছে, এটা কল্পনা করছি। তো এই যে চ্যুতিতল উলম্ব তলের সঙ্গে যে কোণে হেলে থাকে, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? হেড বা চ্যুতি কোণ। ঠিক আছে, তাহলে চ্যুতিতল উলম্ব কোণের সঙ্গে, যে উলম্ব তলের সঙ্গে যে কোণ তৈরি করে সেটা কি আমরা বলবো? চ্যুতি কোণ। এবং এই চ্যুতি কোণ আর এই ডিপ, এই দুটো মিলে তাহলে কত ডিগ্রি হবে? কেউ বলতে পারবে? হেড আর ডিপ মিলে কত ডিগ্রি হবে? নব্বই ডিগ্রি স্যার। হ্যাঁ, একদম সঠিক উত্তর বলেছো, 90 ডিগ্রি হবে। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ যদি হয়, 90 ডিগ্রি কোণের অংশটাকে যদি আমরা দুটো খণ্ডে মানে দুটো ভাগে বিভক্ত করি কোণটাকে, তাহলে একটা কোণ আর একটা কোণের পরিপূরক কোণ হবে। এটা আমরা জ্যামিতিতে আমরা শিখেছি। পরিপূরক কোণ বলতে দুটো সমকোণের মধ্যে যদি পরস্পর দুটো কোণ হয়, তাহলে একটা কোণ আর একটা কোণের কি কোণ হবে? পরিপূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সুতরাং আমরা বলতে পারি যে ফল্ট ডিপ সেটা হেডের পরিপূরক কোণ, বা বলতে পারি হেডটা ফল্ট ডিপের পরিপূরক কোণ। এরকমটা আমরা বলতেই পারি। আচ্ছা, আরো কতগুলো বিষয় রয়েছে। দেখো, আরো কতগুলো বিষয় রয়েছে এখানে, কতগুলো স্লিপ ভাগ করেছি, নেট স্লিপ, স্ট্রাইক স্লিপ, ডিপ স্লিপ, এরকম বিভিন্ন ভাগগুলো করেছি। প্রত্যেকটা ভাগ সম্বন্ধে একটু আলোচনা করে দিই। দেখো, তো নেট স্লিপ বা প্রকৃত স্থলন কাকে বলে? প্রকৃত স্থলন কাকে বলে? এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ,
প্রকৃত স্থলন। চ্যুতির ফলে যখন দুটো খণ্ডিত শিলাস্তর একে অন্যের থেকে দূরে সরে যাবে তখন চ্যুতিতল বরাবর এই খণ্ডিত শিলাস্তরের মধ্যে যতটা স্থানচ্যুতি ঘটবে, একটা দুটো খণ্ড ভাগ হয়ে গেল, এই বরাবর ডিসপ্লেসমেন্ট ঘটে গেল দুটো শিলাখণ্ডের, আপওয়ার্ড একটা শিলা, একটা লোয়ার্ড শিলা। তো দুটো শিলাখণ্ডের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট ঘটে গেল, এই ডিসপ্লেসমেন্ট যতটা ঘটেছে সেটাকেই আমরা কিন্তু সেটার যে ব্যবধান, ডিসপ্লেসমেন্টের যে ডিসটেন্স, সেটাকে আমরা কিন্তু প্রকৃত স্থলন বা নেট স্লিপ বলতে পারি। এবং এই নেট স্লিপটাই অ্যাঙ্গেল এবং ডিসটেন্স দুটো ভাগেই দুটো মানে পরিমাপেই কিন্তু আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ কোণ এবং দূরত্ব দুটো দ্বারাই কিন্তু এই ব্যবধানটা আমরা মাপতে পারি। তো আরেকটা বিষয় যেটা রয়েছে দেখো, স্ট্রাইক স্লিপ। স্ট্রাইক স্লিপ বলতে বলা হচ্ছে আয়াম স্থলন, অর্থাৎ আয়াম বরাবর শিলাস্তরের যখন স্থলন ঘটে আয়ামের সমান্তরালে, ধরো এই বরাবর একটা আয়াম রয়েছে, এই বরাবর এই সমান্তরালে কিন্তু দেখা যাচ্ছে যে আয়াম বরাবর শিলাস্তরের একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে। এক্ষেত্রে যদি আমরা হ্যাঙ্গিং ওয়াল, ফুট ওয়াল দুটোই যেহেতু সমান্তরালে রয়েছে, তাও এটার মধ্যে এই যে চ্যুতি তলটা তুমি দেখতে পাচ্ছ, এই চ্যুতি তলের উপরের সাইডেই কিন্তু হ্যাঙ্গিং ওয়ালটা সবসময় অবস্থান করবে, আর ফুট ওয়াল যে পাদমূল যে প্রাচীরটা রয়েছে এটা সবসময় কিন্তু চ্যুতি তলের নিচের দিকে অবস্থান করবে। এক্ষেত্রেও কিন্তু বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা দেখবো যেটা ডিপ স্লিপ অর্থাৎ নতি স্থলন। নতি স্থলন বলতে এই যে চ্যুতি তল বরাবর একটা অংশ তোমার যখন নতির সমান্তরালে, এই বরাবর তোমার নতি রয়েছে, এই নতির সমান্তরালে যখন এই ডিসপ্লেসমেন্টটা ঘটে তখন সেটাকে আমরা বলবো নতি স্থলন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে এই ধরনের একটা ডায়াগ্রাম তৈরি করে, এবং যখন বিপরীত চ্যুতি বা রিভার্স ফোল্ড সেটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ডায়াগ্রাম তৈরি করে। তো যাই হোক, স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতি বিষয়টা আমি পরে যাচ্ছি। তো এবারে এটা শুধু দেখে নাও যে ডিপ স্লিপটা কিভাবে তৈরি হয়। নতি বরাবর শিলাস্তরের স্থলন ঘটে এই বরাবর একটা ডিপ স্লিপ তৈরি করে। আচ্ছা, এবারে মেকানিজম অফ ফল্টিং, অর্থাৎ ফল্টিং বা চ্যুতি সৃষ্টির যে প্রক্রিয়াটা রয়েছে, প্রক্রিয়াটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। ভূত্বকের শিলাস্তরে প্রধানত দুই রকম বলের ফলে বা ফোর্সের ফলে তোমার চ্যুতিটা সৃষ্টি হতে পারে। কি কি বল? একটা ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি কম্প্রেশনাল ফোর্স, অর্থাৎ সংকোচন বা সংনমনজনিত বল। তো এই কম্প্রেশনাল ফোর্স বা সংকোচনটা কিভাবে ঘটে? যখন একটা বিন্দুর উপর একটা নির্দিষ্ট বিন্দু, ধরো একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এইটা, এই নির্দিষ্ট বিন্দুতে দুটো বিপরীত দিক থেকে একটা ফোর্স ক্রিয়েট করে। দুটো বিপরীত দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে যখন বল প্রযুক্ত হয় তখন কি হয়, শিলাস্তরের একটা স্ট্রেস ঘটে, প্লাস শিলাস্তরের একটা বলা যেতে পারে যে বিভিন্ন যে ক্র্যাক বা ফাটল এটা কিন্তু সৃষ্টি হয়। তো এই যে ফোর্স যখন একটা বিন্দুর উপর যখন দুটো বিপরীত দিক থেকে বল প্রযুক্ত হয় তখন ক্র্যাকস ইন দ্য রক লেয়ারের মধ্যে বিভিন্ন ক্র্যাকস বা ফাটল সৃষ্টি হয়, এবং এর ফলে কি হয়, ডিসপ্লেসমেন্ট অফ রকস অ্যালং ক্র্যাকস, অর্থাৎ এই ফাটল বরাবর দুটো শিলাখণ্ডের কি হয়, স্থানচ্যুত ঘটে। এর ফলে কি হয়, ক্রিয়েশন অফ রিভার্স ফোল্ড, এবং এর ফলে দেখা যায় যে এই যে রিভার্স ফোল্ড বা বিপরীত চ্যুতি, বা এটাকে আমরা বিলোম চ্যুতি নাম দিয়েছি, বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতি এটা সৃষ্টি হয় মূলত কম্প্রেশনাল ফোর্সটার কারণে রিভার্স ফোল্ড বা বিপরীত চ্যুতি সৃষ্টি হয়। আরেকটা ফোর্স আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেনশনাল ফোর্স। টেনশনাল ফোর্স বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ প্রসারণজনিত যে টান, প্রসারণজনিত বা বলা যেতে পারে টানজনিত যে ফোর্স বা শক্তি, সেটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে একটা বিন্দু থেকে দুই দিকে যখন বিপরীতমুখী একটা বল প্রযুক্ত, একটা বিন্দু বরাবর দুই দিকে দুটো একে অপরের বিপরীত দিকে যখন এইভাবে বলটা প্রযুক্ত হয়, যেমন আমরা প্লেট টেকটনিকের ক্ষেত্রে পড়েছিলাম না ডাইভার্জেন্ট কনভার্জেন্ট ব্যাপারটা, ওইটার সঙ্গে একটা সিমিলারিটি রয়েছে। যেমন এইটার ক্ষেত্রে আমরা কনভার্জেন্ট ব্যাপারটার একটা সিমিলারিটি লক্ষ্য করি, এইটার ক্ষেত্রে আমরা ডাইভার্জেন্ট ব্যাপারটার একটা সিমিলারিটি লক্ষ্য করি। তো টেনশনাল ফোর্সের ক্ষেত্রে কি হয়, প্রযুক্ত বলটা যখন বিপরীতমুখী হয় তখন কি হবে, একটা নির্দিষ্ট তল বরাবর সরণ করবে, এবং এর ফলে ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ গ্রাউন্ড অ্যালং দ্য হরাইজন্টাল প্লেন, অর্থাৎ অনুভূমিক তল বরাবর ভূমির যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আগেরটার ক্ষেত্রে কমে যেতে ছিল, এবং এই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে ক্রিয়েশন অফ নর্মাল ফল্ট হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক বা অনুলোম চ্যুতি সৃষ্টি হচ্ছে। তো
তো এইভাবেই মূলত বিভিন্ন ফল্ট গুলো সৃষ্টি হয়। সমস্ত ফল্টের মধ্যেই স্বাভাবিক বিপরীত বিষয়টা রয়েছে। তো যাই হোক, তাও বিভিন্ন টাইপস গুলো রয়েছে। আমরা জেনেটিক ক্লাসিফিকেশন করব, অর্থাৎ উৎপত্তিগত শ্রেণীবিভাগ করব। উৎপত্তিগত শ্রেণীবিভাগ করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমত যেটা রয়েছে নর্মাল ফল্ট এবং রিভার্স ফল্ট। এই স্বাভাবিক চ্যুতি এবং হচ্ছে বিপরীত চ্যুতি। স্বাভাবিক চ্যুতিটাকে বলা হয় অনুলোম চ্যুতি এবং রিভার্স ফল্টটাকে বলা হয় তোমার বিপরীত বা বিলোম চ্যুতি। তো প্রথমে আমরা নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট আলোচনা করব, পরে আমরা পরবর্তী যে টাইপস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মাল ফল্ট ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে চ্যুতিতল, এটা হচ্ছে আমার চ্যুতিতল এবং এই চ্যুতিতল বরাবর আমরা দেখতে পাচ্ছি ফুটওয়াল, পাদমূল প্রাচীর। কেন পাদমূল প্রাচীর? এটা চ্যুতিতলের নিচের দিকে রয়েছে, তাই এটা পাদমূল প্রাচীর। এটা হ্যাঙ্গিং ওয়াল, কেন হ্যাঙ্গিং ওয়াল? কারণ এটা চ্যুতিতলের উপরের দিকে রয়েছে, তাই এটা ঝুলন্ত প্রাচীর। তো এবার যাই হোক, এই পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ চ্যুতিতল বরাবর নিচের দিকে বসে গিয়ে যে চ্যুতি সৃষ্টি হবে, অর্থাৎ এই যে ঝুলন্ত প্রাচীরটা কিন্তু দেখো এখানে নিক্ষিপ্ত অংশ, আর উৎক্ষিপ্ত অংশ কিন্তু ফুটওয়াল। তাহলে এই যে হ্যাঙ্গিং ওয়ালটা যে সবসময় উপরের দিকে থাকবে তা কিন্তু না, হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে বসে গিয়ে এই যে চ্যুতি সৃষ্টি করবে, এটাই হচ্ছে অনুলোম চ্যুতি। তুমি ভাবো, সাপোজ জাস্ট ইমাজিন এখানে হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে ছিল, এই বরাবর ছিল, তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু কম ছিল তখন। যখন এই হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে চলে আসলো, এই যে ভূত্বকের যে ডিস্টেন্স এটা কিন্তু বেড়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই যে স্বাভাবিক চ্যুতিটা দেখতে পাচ্ছি, স্বাভাবিক চ্যুতির ফলে দেখা যাচ্ছে যে অনুভূমিক তল বরাবর চ্যুতির যে ভূমি বা গ্রাউন্ড যে ডিস্টেন্সটা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং অভিকর্ষ টানের ফলে মূলত এই যে হ্যাঙ্গিং ওয়ালটা ধীরে ধীরে এই চ্যুতি তল বরাবর নিচের দিকে নামে বলে এটাকে আমরা গ্র্যাভিটি ফল্ট, বা যেহেতু অভিকর্ষ টানের ফলে ধীরে ধীরে নামছে, সুতরাং এটাকে আমরা গ্র্যাভিটি ফল্ট বা এটাকে আমরা অভিকর্ষ চ্যুতিও বলতে পারি। আচ্ছা, এবারে আরেকটা বিষয় দেখো, এখানে নর্মাল ফল্টের ক্ষেত্রে কিভাবে গ্রাউন্ড ডিস্টেন্সটা বাড়ছে তোমাদের ছবির মাধ্যমে দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এরকম একটা ডিস্টেন্স ছিল, যখন এই চ্যুতিতল বরাবর এই দিকের অংশটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলো, তখন দেখা যাবে যে গ্রাউন্ড ডিস্টেন্সটা ধীরে ধীরে বেড়ে যাবে। লেন্থ অফ গ্রাউন্ড আফটার ফল, আর এটা হচ্ছে বিফোর ফল, এটা আফটার ফল, লেন্থ অফ গ্রাউন্ড। তাহলে নর্মাল ফল্ট বিষয়টা আলোচনা করলাম, তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? না হলে বলতে পারো যদি ক্লিয়ার না হয় বিষয়টা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মাঝে মধ্যে একটু রেসপন্স করবে, তাহলে আমিও ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হয়। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এবারে দেখো আমরা রিভার্স ফল্ট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বিপরীত চ্যুতি। এক্ষেত্রে দেখা যাচ্ছে চ্যুতিতল বরাবর যখন ঝুলন্ত প্রাচীর উপরে উত্থিত হয়, এই যে হ্যাঙ্গিং ওয়ালটা চ্যুতিতল বরাবর উপরের দিকে চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা ফুট ওয়ালটা ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে। তো এই বরাবর যে চ্যুতিটা সৃষ্টি হবে সেটা হচ্ছে বিলোম চ্যুতি। এক্ষেত্রে দেখা যাবে যে আগে যে অবস্থায় ছিল সেক্ষেত্রে গ্রাউন্ড ডিস্টেন্সটা বেশি ছিল, পরবর্তী ক্ষেত্রে গ্রাউন্ড ডিস্টেন্সটা কমে গেছে, অর্থাৎ লেন্থ অফ গ্রাউন্ড বিফোর ফল্টিং এর ক্ষেত্রে লেন্থ অফ গ্রাউন্ডটা বেশি ছিল এবং পরবর্তী যখন চ্যুতি সৃষ্টি হলো, উপরের দিকে যখন উঠে গেল হ্যাঙ্গিং ওয়ালটা, তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড ডিস্টেন্সটা ধীরে ধীরে কমে গেল। তো যাই হোক, এই যে বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি, অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি, বিষয়গুলো আমরা জেনে নিলাম। তো এক্ষেত্রে শিলাস্তরের নথির পরিমাণটা সাধারণত নর্মাল ফল্টের ক্ষেত্রে বেশি হয়, 70-80 এরকম টাইপের ডিগ্রি হয়ে থাকে। আর এই রিভার্স ফল্টের ক্ষেত্রে ডিগ্রিটা মূলত মোটামুটি 20-30 এরকম টাইপের হয়ে থাকে আর কি। তো যাই হোক, এই বিষয়টা তোমরা জেনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবারে আমরা পরবর্তী চ্যুতিতে চলে যাচ্ছি। দেখো, স্টেপ ফল্ট বা ধাপ চ্যুতি বা সোপান চ্যুতি। অনেক সময় দেখা যায় কোনো অঞ্চলে একই শিলাস্তরে অবনত পার্শ্বে অনেকগুলো স্বাভাবিক চ্যুতি এরকম সমান্তরাল ভাবে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে বসে যায়। তো এই চ্যুতিগুলোকে আমরা একসঙ্গে সোপান চ্যুতি বলে থাকি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পশ্চিম ইউরোপের একদিকে রয়েছে ফ্রান্সের ভোজ পর্বত, অন্যদিকে রয়েছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত। তো এই দুটো পর্বত ধাপে ধাপে সোপান চ্যুতি বরাবর এরকম নেমে গেছে এবং মাঝখানে তোমার এরকম একটা গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে, যেটা রাইন নদীর গ্রস্ত উপত্যকা নামে পরিচিত।
তো যাই হোক, এবারে আমরা তোমার ট্রাফ অর ট্রেন্স ফল্ট, যেটা পরীক্ষা চ্যুতি, যখন এই দুদিক থেকে যখন এই সোপান চ্যুতিগুলো এসে শ্রেণীবদ্ধভাবে মাঝখানে এসে ধাপে ধাপে মিলিত হয় বা সরু পরীক্ষা বা খাত সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কিন্তু পরীক্ষা চ্যুতি বা একটা খাত চ্যুতি বলতে পারি, বা ট্রাফ অর ট্রেন্স ফল্ট আমরা বলতে পারি। তো এরকম একটা এক্সাম্পল ওইভাবে বলতে পারি যে একদিকে ফ্রান্সের ভোজ এবং একদিকে জার্মানির ব্ল্যাক ফরেস্ট দুদিক থেকে এসে এই সোপান চ্যুতি এরকম নেমে এসে তোমার মধ্যভাগে রাইন নদীর একটা গ্রস্ত উপত্যকা তৈরি করেছে। তো এরকম একটা বিষয় রয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো থার্স্ট ফল্ট। থার্স্ট ফল্ট যে বিষয়টা রয়েছে বা থার্স্ট চ্যুতি, তো সংনমন বল বা কম্প্রেশনাল ফোর্সে যদি প্রচন্ড বেশি হয়ে যায়, তখন দেখা যায় শিলাস্তরের নতির পরিমাণ যথেষ্ট কমে যায়, প্রায় 40 ডিগ্রির কম হয়ে যায়, তখন সেটাকে আমরা থার্স্ট ফল্ট বলতে পারি। এবং ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সাহিত্য ভাঁজে খুব বেশি চাপ পড়লে ভাঁজ বরাবর ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়, তারপর চ্যুতিতল বরাবর দেখা যায় যে শিলাস্তরের ডিসপ্লেসমেন্ট ঘটে, তখন চ্যুতিটা গঠিত হয়। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে এরকম থার্স্ট প্লেন দেখা যায়। এবং চ্যুতিতলের নতি সাহিত্য ভাঁজের ক্ষেত্রে আমরা যেটা দেখি থার্স্ট, মানে এই যে ওভার থার্স্ট, আন্ডার থার্স্ট, এই বিষয়টা আমরা ভাঁজের ক্ষেত্রেও দেখেছি, সেম বিষয় আর কি। তো উদ্ঘট্ট চ্যুতি, সংঘট্ট চ্যুতি, প্রথমে আমরা দেখবো যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার উদ্ঘট্ট চ্যুতি বা ওভার থার্স্ট ফল্ট। তো ওভার থার্স্ট ফল্টের ক্ষেত্রে কি হয়, তোমার চ্যুতিতলের নতি ক্ষেত্রে 10 ডিগ্রি বা তার কম হয়, এই ক্ষেত্রে ওভার থার্স্ট আন্ডার থার্স্ট দুটো ক্ষেত্রে 10 ডিগ্রি বা তার কম হয়ে থাকে। তো যখন চ্যুতিতলের নতি 10 ডিগ্রি বা তার কম হয় এবং অধস্তূপের উপর দিয়ে ঊর্ধ্বস্তূপটা যখন বহু দূরে মোটামুটি স্থানান্তরিত হয়, দেখো ঊর্ধ্বস্তূপ নিম্ন মানে যে তোমার অধস্তূপটা রয়েছে সেটা কিন্তু একদম ফিক্সড রয়েছে, কিন্তু ঊর্ধ্বস্তূপ যেটা রয়েছে এটা আস্তে আস্তে এই চ্যুতিতল বরাবর উপরের দিকে উৎক্ষিপ্ত হচ্ছে, এবং যখন বহু দূর বলতে সামান্য কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো এটা কি আমরা কিন্তু উদ্ঘট্ট চ্যুতি বলতে পারি। আর সংঘট্ট চ্যুতি বা আন্ডার থ্রাস্ট ফল্টের ক্ষেত্রে কি হয়, উপরের দিকে হ্যাঙ্গিং ওয়ালটা ঠিকঠাকই থাকে, এক্ষেত্রেও চ্যুতিতলের নতি 10 ডিগ্রি বা লেস দ্যান 10 ডিগ্রি এরকমটা হয়ে থাকে। এক্ষেত্রে যে ফুট ওয়ালটা রয়েছে এটা ভূত্বকের গভীর অর্থাৎ ভূ অভ্যন্তরে প্রবেশ করে, বা এটাকে অধিরোপিত হয় ভূ অভ্যন্তরে, তার জন্য এটাকে মানে অধরোপিত হয়, নিচের দিকে প্রবেশ করে, তো তার জন্য এটাকে আমরা অধরোপণ চ্যুতিও বলি। তো সংঘট্ট চ্যুতিকে তোমরা দেখবে যে আন্ডার থার্স্ট ফল্ট বা সংঘট্ট চ্যুতি যেটা রয়েছে এটাকে আমরা অধরোপণ চ্যুতি বলতে পারি, যেহেতু নিচের দিকে অধরোপিত হচ্ছে, আর এটা যেহেতু উপরের দিকে বহু দূরে গিয়ে মানে এটা বিস্তৃত হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে, তার জন্য এটাকে আমরা অধিরোপিত বলতে পারি, যেহেতু উপরের দিকে স্থানান্তরিত হচ্ছে। এটা হচ্ছে তোমার অধিরোপিত বা অধিরোপণ চ্যুতি, এটা হচ্ছে অধরোপণ বা অধরোপিত চ্যুতি, এরকম বিভিন্ন বাংলাগুলো রয়েছে। যাক, ইংলিশে আমরা এটাকে ওভার থার্স্ট ফল্ট বলবো, এটাকে আমরা আন্ডার থার্স্ট ফল্ট বলবো। তো এবারে আমরা জিওমেট্রিক ক্লাসিফিকেশন করব ফল্টের। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক স্লিপ ফল্ট, অর্থাৎ আয়াম স্থলন চ্যুতি, আয়াম বরাবর যখন স্থলনটা ঘটে, এটা আবার দুটো ভাগে ভাগ রয়েছে। একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, আচ্ছা আমরা ডান হাতিটা আগে দেখবো। রাইট ল্যাটেরাল অর ডেক্সট্রাল স্ট্রাইক স্লিপ ফল্ট, অর্থাৎ ডান হাতি আয়াম স্থলন চ্যুতি। এক্ষেত্রে আয়াম বরাবর শিলাস্তরের স্থলনটার ক্ষেত্রে দেখা যায় যে ডান দিকের যে শিলাস্তরের সমান্তরালে চ্যুতিতলে সমান্তরালে যদি মুখ করে দাঁড়াও তুমি, তোমার মনে হবে যে তোমার ডান দিকের শিলা সামনের দিকে অনেকটা এগিয়ে আসছে। তো এরকমটা যদি মনে হয়, সামনে বাঁ দিক থেকে ডান দিকেরটা যদি সামনের দিকে এইভাবে এগিয়ে আসে, তখন সেটাকে আমরা বলছি লাইট ল্যাটেরাল স্ট্রাইক স্লিপ ফল্ট অর ডেক্সট্রাল স্ট্রাইক স্লিপ ফল্ট, অর্থাৎ ডান হাতি আয়াম স্থলন চ্যুতি। আর যদি এরকমটা মনে হয়, উল্টোটা মনে হয়, চ্যুতিতলের সাপেক্ষে যদি সমান্তরালে তুমি মুখ করে দাঁড়াও, যদি বাঁ দিকের শিলা মনে হচ্ছে যে ডান দিকের শিলা অপেক্ষা বাঁ দিকের শিলাটা সামনের দিকে চলে আসছে, তাহলে সেটাকে আমরা বলবো তখন লেফট ল্যাটেরাল অর সিনস্ট্রাল স্ট্রাইক স্লিপ ফল্ট, অর্থাৎ আমরা এটাকে বলছি যে লেফট ল্যাটেরাল অর্থাৎ বাম হাতি আয়াম স্থলন চ্যুতি, বাম হাতি আয়াম স্থলন চ্যুতি এটাকে বলছি। তো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিপ স্লিপ ফল্ট, অর্থাৎ ডিপ বরাবর শিলাস্তরের যখন হচ্ছে আর কি, এটা আমরা অনুলোম চ্যুতির ক্ষেত্রে বিষয়টা দেখেছি, অনুলোম বিলোম চ্যুতির ক্ষেত্রে। তারপরে যেটা রয়েছে অবলিক স্লিপ ফল্ট, যেটা ফাটলের দুপাশে শিলাখণ্ড মোটামুটি তির্যক ভাবে একটা স্থলন ঘটে। এটা নর্মালি একটা স্লিপ ওই যে মোটামুটি তির্যক ভাবে একটা স্থানচ্যুত ঘটবে, যে কোনো দিকে মাঝামাঝি, যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে ওটা হতে পারে, সুতরাং এটাকে আমরা অবলিক স্লিপ ফল্ট বলে চিন্তাভাবনা করছি।
তারপরে আরো কিছু টাইপ রয়েছে, দেখো জিওমেট্রিক ক্লাসিফিকেশন বেসড অন রিলেশনশিপ বিটুইন অ্যাটিটিউড অফ ফল্ট অ্যান্ড অ্যাটিটিউড অফ কান্ট্রি রক্স, অর্থাৎ চ্যুতির প্রকৃতির সাথে শিলাস্তরের প্রকৃতির যে সম্পর্ক তার ভিত্তিতে যদি আমরা ফল্টের ক্লাসিফিকেশন করি, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক ফল্ট কাকে বলে, বা আয়াম চ্যুতি, অর্থাৎ সন্নিহিত শিলাস্তরের আয়ামের সমান্তরালে যখন চ্যুতিটা ঘটবে তখন সেটাকে আমরা স্ট্রাইক ফল্ট বলতে পারি। আয়ামের সমান্তরালে বিষয়টা ঘটবে, ধরো যাক এই বরাবর আয়াম রয়েছে, এইটার সমান্তরালে এইভাবে ঘটতে পারে, বা এই বরাবর দুটো পাশাপাশি এইভাবে দূরে চলে যেতে পারে। তো যাই হোক, স্ট্রাইক ফল্টের ক্ষেত্রে দুটো ছবি আমরা দেখতে পেলাম। এবারে যেটা রয়েছে দেখো বেডিং ফল্ট বা স্তরচ্যুতি। এক্ষেত্রে কি হয়, শিলাস্তরের যে শিলা স্তরগুলো রয়েছে, রক বেড গুলো রয়েছে, রক বেডের সাপেক্ষে মূলত বিভিন্ন ধরনের আয়ামচ্যুতি এটা বলা যেতে পারে, যেখানে চ্যুতিতল স্তরায়নতলের সমান্তরালে থাকে। এই যে চ্যুতিতলটা দেখতে পাচ্ছ, এই চ্যুতিতলটা কিন্তু স্তরায়ন তল যেটা রয়েছে, এই যে এই বরাবর দাগগুলো রয়েছে দুটো শিলাস্তরের মধ্যে যে স্তরায়ন তল রয়েছে, স্তরায়ন তলের সাপেক্ষে চ্যুতিতলটা মূলত সমান্তরালে থাকছে বলা যেতে পারে। তারপরে যেটা দেখতে পাচ্ছ ডিপ ফল্টটাকে নতিচ্যুতি বলা হয়। এটা মূলত শিলাস্তরের নতির সাপেক্ষে এরকমটা একটা 3D ফিগারে আঁকা হয়েছে, দেখো। তো এরকমটা মূলত হয় শিলাস্তরের নতি অনুযায়ী যে চ্যুতি গঠিত হয় তাকে বলে নতিচ্যুতি। তো যাই হোক, বিভিন্ন টাইপ গুলো রয়েছে। মানে আমরা অবলিক বা ডায়াগোনাল ফল্ট আমরা দেখবো, অবলিক বা তির্যক চ্যুতি, যেক্ষেত্রে শিলাস্তরের আয়াম সংশ্লিষ্ট শিলাস্তরের আয়াম বা নতির কোনোটাই সমান্তরালে ঘটে না, মূলত সেটাই হচ্ছে তির্যক চ্যুতি। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখবো, বেসড অন ডিপ অফ ফল্ট প্লেন, অর্থাৎ বলা হচ্ছে তোমার চ্যুতিতলের যে নতি ডিপ, সেটার ভিত্তিতে যদি আমরা দেখি, একটা হচ্ছে তোমার হাই অ্যাঙ্গেল ফল্ট, মানে নতিটা সব থেকে বেশি যদি হয়, বেশি বলতে এটা দুটোর সাপেক্ষে বলা হয়, নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি হলেই যেরকম হাই অ্যাঙ্গেল ফল্ট বলবো সেরকম কোনো নেই, দুটোর সঙ্গে একটা আপেক্ষিক বা রিলেটিভ বলতে পারো বিষয়টা। তো চ্যুতিতলের নতি ক্ষেত্রে মৃদু হবে, সাধারণত বিপরীত চ্যুতির ক্ষেত্রে এই ধরনের মৃদু নতি সম্পন্ন হয়, অর্থাৎ তোমার ওই বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতির ক্ষেত্রে এরকম লো অ্যাঙ্গেল ফল্ট যে বিষয়টা রয়েছে, এটা নতিটা খুবই কম হয়। লো অ্যাঙ্গেল ফল্টের ক্ষেত্রে নতিটা খুবই কম হয়। এটা তোমার হরাইজন্টাল প্লেন যদি আমরা দেখি, এক্ষেত্রে লো অ্যাঙ্গেল ফল্ট এটা শুধু মূলত বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর হাই অ্যাঙ্গেল ফল্ট যেটা রয়েছে, এটা মূলত তোমার ওই স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে মূলত লক্ষ্য করা যায়। এই চ্যুতির ক্ষেত্রে চ্যুতিতল এর নতি অনেকটা খাড়াই হয়। তো যাই হোক, তো এবারে আমরা আরেকটা বিষয় দেখবো, বেসড অন প্যাটার্ন অফ ফল্ট, অর্থাৎ প্যাটার্ন যদি দেখি তাহলে তার উপর বেস করে প্যারালাল ফল্ট রয়েছে। প্যারালাল ফল্টটা কেমন, যখন কোথাও একই আয়াম এবং নতি সম্পন্ন অনেকগুলো চ্যুতি সৃষ্টি হবে, একই আয়াম নতিগুলো পুরো সেম অনেকগুলো, ধরো এরকম ভাবে চ্যুতি ফল্ট লাইন রয়েছে, অনেকগুলো ফল্ট লাইন বরাবর শিলাস্তরের ডিসপ্লেসমেন্ট করছে, এবং একই প্যারালাল ভাবে যখন অনেকগুলো ফল্ট প্লেন থাকছে, সেটাই আমরা প্যারালাল ফল্ট হিসেবে চিহ্নিতকরণ করছি। আরেকটা যে বিষয়টা রয়েছে, ডান দিকের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এনেকোলেন বা আনেশেলো চ্যুতি। এনেকোলেন বা এনেচোলেন যে ফলটা যেটা রয়েছে, যখন পরস্পর সমান্তরাল চ্যুতি গোষ্ঠী সৃষ্টি হলেও চ্যুতিগুলির প্রান্ত ভাগ যখন একে অপরের মুখোমুখি থাকে, দেখো প্রান্ত ভাগগুলো একে অপরের এই যে মুখোমুখি থাকছে, এখানে একটা মুখোমুখি ব্যাপারটা রয়েছে, এখানে একটা মুখোমুখি ব্যাপারটা রয়েছে। তো এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন চ্যুতি গোষ্ঠী সমান্তরাল সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু দেখো একে অপরের মুখোমুখি চ্যুতিগুলির প্রান্ত ভাগ একে অপরের মুখোমুখি রয়েছে। তো এটা কি আমরা কিন্তু আনেশেলো চ্যুতি বা বলা যেতে পারে এনেকোলেন ফল্ট বলছি। তারপরে যেটা রয়েছে পেরিফেরাল ফল্ট। পেরিফেরাল ফল্ট হচ্ছে পরিধি চ্যুতি, যখন বেশ কয়েকটা চ্যুতি যখন বৃত্ত বা বৃত্তচাপের মধ্যে এরকম দাঁড়িয়ে থাকবে, কোনো স্থানকে প্রায় গোল করে ঘিরে থাকবে রাউন্ড করে, তখন সেটাকে আমরা বলবো পেরিফেরাল ফল্ট বা পরিধি চ্যুতি। আরেকটা বিষয় রয়েছে, দেখো রেডিয়াল ফল্ট বা অরীয় বা কেন্দ্রবিমুখ চ্যুতি সাধারণত দেখা যায় একটা কেন্দ্রীয় এলাকা, একটা মানে সেন্টার থেকে একাধিক চ্যুতিগুলো বাইরের দিকে, মানে সেটা যেরকমটা সূর্য রশ্মির যে বিকিরণ রেডিয়েশনটা যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে, তো সেরকম অনেকটা বাইরের দিকে ওরকম রেডিয়েশনের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তো তার জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়াল ফল্ট, যেহেতু বিকিরণের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে রেডিয়েশনের মতো, তার জন্য এরকমটা নামকরণ করা হয়েছে রেডিয়াল ফল্ট। রেডিয়াল কথার আরেকটা বাংলা অর্থ হচ্ছে তোমার অরীয়, বা এটাকে আমরা কেন্দ্র বিমুখ বলতে পারি, যেহেতু কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো তার জন্য এটাকে কেন্দ্র বিমুখ চ্যুতি বলতে পারি বা অরীয় চ্যুতি বলতে পারি, ইংলিশে যেটাকে বলা হচ্ছে রেডিয়াল ফল্ট।
আচ্ছা, এতক্ষণ আমরা চ্যুতির বিভিন্ন টাইপস গুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা ইনফ্লুয়েন্স অফ ফল্টিং অন ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপের উপর চ্যুতি গঠনের যে কি প্রভাব বিস্তার করে সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, তাহলে কোনো অসুবিধা হলে সেটাও জানাবে আমাকে। তো এবারে আমরা ভূমিরূপের উপর চ্যুতির যে প্রভাবটা রয়েছে, কি কি ভূমিরূপ তৈরি করছে চ্যুতির ফলে, সে বিষয়টা আমরা একটু আলোচনা করে দেব। ফার্স্ট দেখো, ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। স্তূপ পর্বত বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। ধরা যাক এখানে একটা ফল্ট লাইন, এখানে একটা ফল্ট লাইন, এই বরাবর দেখা যাচ্ছে মাঝের শিলাখণ্ড, মাঝের যে শিলাখণ্ডটা সেটা নিচের দিকে বসে গেল। এভাবে সৃষ্টি হতে পারে। উপরে ব্লক মাউন্টেন রূপে থেকে গেল, মাঝেরটা নিচে বসে রিফট ভ্যালি বা গ্রাবেন রূপে নিচে বসে গেল, এরকমটা হতে পারে। বা এটা এরকম না হয়ে এরকমটা হতে পারে যে মাঝেরটা উপরে যা আছে থেকে গেল, কিন্তু দুই পাশেরটা নিচের দিকে নেমে গেল। তখন দুই পাশের দুটো রিফট ভ্যালি হিসেবে অবস্থান করলো, রিফট ভ্যালি বা গ্রাবেন হিসেবে অবস্থান করলো। আরেকটা তোমার ব্লক মাউন্টেন যেটা উপরের দিকে থেকে গেল, ব্লক মাউন্টেন বা হর্স্ট রূপে অবস্থান করলো। তা যাই হোক, এই রিফট ভ্যালি ভার্সেস গ্রাবেন এই দুটোর মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। এবং আরেকটা ব্লক মাউন্টেন এবং হর্স্ট, ব্লক মাউন্টেন এবং হোস্ট এই দুটোর মধ্যেও কিন্তু সামান্য ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা আমি বলবো। তো যাই হোক, এই যে ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে, এরকম স্তূপ পর্বতের বিভিন্ন উদাহরণ রয়েছে। স্তূপ পর্বতের উদাহরণ বলতে মধ্য ভারতে যেমন নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী যে সাতপুরা পর্বত, এরকম একটা ফিগার তৈরি করেছে। দুই পাশে ধরো, এটা একদিকে রয়েছে তোমার নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা এবং একদিকে রয়েছে তোমার তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা। তো এই দুটো নদীর মাঝে রয়েছে এই সাতপুরা নামক একটা মানে তোমার ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত বলা যেতে পারে। তারপরে আরো বিভিন্ন উদাহরণ রয়েছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এরকম বিভিন্ন রয়েছে, যেটা তোমার ওই মধ্য তোমার ওই রাইন নদীর যে গ্রস্ত উপত্যকাটা রয়েছে এটা আমরা দেখেছি। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, দেখো ফল্ট স্কার অ্যান্ড ফল্ট লাইন। আচ্ছা, তার আগে আমি একটু আলোচনা করে দিই সংক্ষেপে। এই যে ব্লক মাউন্টেন আর হচ্ছে তোমার হোর্স্ট, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। সাধারণত দেখা যায় যে যখন দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূমি আশেপাশের অঞ্চলের তুলনায় উলম্বভাবে উঠে যায়, তখন সেটাকে আমরা হোর্স্ট বলে থাকি। সমান্তরাল চ্যুতি হলে সেটাকে হোর্স্ট বলা যেতে পারে, কিন্তু যদি তির্যক চ্যুতি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। তাহলে হোস্টের ক্ষেত্রে বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে দুটো প্রায় সমান্তরাল চ্যুতির ফলে যখন মধ্যবর্তী ভূমি পাশাপাশি তুলনায় উলম্বভাবে উত্থিত হয়, এটা মূলত উলম্বভাবে উত্থিত হয় হোস্টের ক্ষেত্রে। আর তির্যক চ্যুতির ক্ষেত্রে মূলত তির্যক ভাবে উত্থিত হয়। তো এক্ষেত্রে এই যে সমান্তরাল চ্যুতি হবে, মূলত এরকম লম্বা লম্বা বিষয়গুলো হবে, উলম্বভাবে উত্থিত হবে। তার জন্য এটাকে আমরা হোস্ট বলবো। এরকম তির্যক ভাবে উত্থিত হবে, ফল্ট লাইনটা এরকম তির্যক ভাবে থাকবে, বাঁকা ভাবে থাকবে, তখন সেটাকে আমরা ব্লক মাউন্টেন রূপে চিহ্নিতকরণ করে থাকি। যাই হোক, তো বলা যেতে পারে যে তোমার সমস্ত হোস্টকে আমরা স্তূপ পর্বত বলতে পারি, কিন্তু সমস্ত স্তূপ পর্বত তোমার সমস্ত হোস্টই কিন্তু স্তূপ পর্বত, কিন্তু বলা যেতে পারে সমস্ত তোমার স্তূপ পর্বতই সমস্ত স্তূপ পর্বতই কিন্তু হোস্ট নয় বলা যেতে পারে। সাধারণত বলা যেতে পারে তির্যক ভাবে উত্থিত যে স্তূপ পর্বতগুলো সেটাই হচ্ছে হোস্ট। যাই হোক, আমরা হোস্ট আর ব্লক মাউন্টেন ডিফারেন্স করলাম। তো হোস্টের এক্সাম্পল হিসাবে আমরা ফ্রান্সের ভোজ বলতে পারি, জার্মানির ব্ল্যাক ফরেস্ট বলতে পারি, ভারতের সাতপুরা বলতে পারি, ভারতের শিলং পর্বত বলতে পারি। আর ব্লক মাউন্টেনের যে এক্সাম্পল, সেটার এক্সাম্পল হিসাবে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমা যে গ্রেট বেসিন রিজনটা রয়েছে সেটা বলতে পারি, ভারতের পশ্চিম ঘাট পর্বতটা বলতে পারি। তো এই সামান্য ডিফারেন্স রয়েছে। যাই হোক, তো তারপরে আমরা যেটা আলোচনা করব, দেখো এর পাশাপাশি আমরা রিফট ভ্যালিটাও আলোচনা করে দিই, গ্রস্ত উপত্যকা। তো গ্রস্ত উপত্যকাটা সৃষ্টি কিভাবে হয়, দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঁচু না হয়ে কোনো কারণে যদি নিচে বসে যায়, তো এটা যদি দুই দিকের অংশটা নিচে ধরো বসে গেল, বা এই মাঝখানের অংশটা নিচে বসে গেল, এরকম করে তোমার উপত্যকাটা সৃষ্টি হতে পারে গ্রস্ত উপত্যকা। যেমন একদিকে যেমন ধরো ফ্রান্সের ভোজ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটো, এবং মাঝখানে রয়েছে তোমার তোমার ইউরোপের রাইন নদীর যে গ্রস্ত উপত্যকা, এর নিচের দিকে রিফট ভ্যালি রূপে অবস্থান করেছে। তো রিফট ভ্যালি আর হচ্ছে তোমার বলা যেতে পারে তোমার গ্রাবেন, এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে, পার্থক্য আমি পরে যাচ্ছি। তার আগে একটু জেনে নাও যে পূর্ব আফ্রিকার যে গ্রেট রিফট ভ্যালি যেটা রয়েছে, অর্থাৎ বৃহৎ গ্রস্ত উপত্যকা, যেটা পৃথিবীর সব থেকে বৃহত্তম লার্জেস্ট রিফট ভ্যালি বলা যেতে পারে।
আচ্ছা, এবারে আরো কতগুলো বিষয় রয়েছে যেটা বলছিলাম যে এই গ্রাবেন এবং রিফট ভ্যালির মধ্যে সামান্য পার্থক্য আছে। কিরকম? কোনো ভূবিজ্ঞানী বলছেন যে চ্যুতির ফলে সৃষ্ট ছোট ছোট উপত্যকা যদি হয় তাহলে সেটাকে গ্রাবেন বলা হবে, এবং বড় আকারের বৃহৎ আকার যদি উপত্যকা হয় তাহলে সেটাকে গ্রস্ত উপত্যকা বলা হবে। মানে ছোট বড়র একটা টাইপ রয়েছে আর কি। তারপরে রিফট ভ্যালির সঙ্গে র্যাম্প ভ্যালির একটা পার্থক্য আছে, রিফট ভ্যালি আর র্যাম্প ভ্যালি। হ্যাঁ, এই দুটো বিষয় রয়েছে। তো কিরকম? কোনো ভূবিজ্ঞানীরা মনে করছেন যখন দুটো সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী ভূমি চারপাশের অঞ্চল থেকে নিচে বসে যাবে তখন তাকে গ্রস্ত উপত্যকা বলা হবে। আর যখন বিপরীত চ্যুতির ক্ষেত্রে মধ্যবর্তী ভূমি যখন নিচে বসে যাবে, বিপরীত চ্যুতি যেরকম টাইপের হয় আর কি, তো এটার ক্ষেত্রে র্যাম্প উপত্যকা গঠন হবে। বিপরীত চ্যুতির ক্ষেত্রে র্যাম্প উপত্যকা, আর তোমার সমান্তরাল স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে রিফট ভ্যালি, রিফট উপত্যকা। তো যাই হোক, এরপরে যেটা আমরা দেখবো ফল্ট স্কার্প এবং ফল্ট লাইন স্কার্প। চ্যুতির ফলে খাড়া ঢাল তৈরি হয় যেটা আমরা ভৃগু তোয়াড বলছি। চ্যুতির ফলে সৃষ্ট ভৃগুটাকে আমরা বলছি ফল্ট স্কার্প। এটা ধরো একটা ফল্ট স্কার্প, ফল্ট লাইন বরাবর ফুটওয়াল হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে গিয়ে এরকম বরাবর একটা ফল্ট স্কার্প তৈরি করছে। এবং এই ফল্ট স্কার্প বা চ্যুতির ফলে খাড়াই তল এবং পরবর্তী ক্ষেত্রে যেটা চ্যুতির ফলে যে খাড়া ঢাল সেটা হচ্ছে ফল্ট স্কার্প। এবং এই বলা যেতে পারে যে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে দেখা যায় এই চ্যুতি রেখা বরাবর ভৃগুটা সৃষ্টি হয়। যে চ্যুতি রেখা এই বরাবর ভৃগুটা অনেক সময় সৃষ্টি হয়। তো তখন সেটাকে বলা হচ্ছে তোমার ফল্ট লাইন স্কার্প। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ফল্ট স্কার্প সৃষ্টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে, বৈষম্যমূলক ক্ষয়কার্যের বলতে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে, কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে, এইটাকে ডিফারেন্সিয়াল ইরোশন প্রসেস বলা যেতে পারে। এটার ফলে কিন্তু এরকম একটা ফল্ট লাইন স্কার্প সৃষ্টি হয়। তো এবারে আমরা আলোচনা করব কম্পোজিট ফল্ট লাইন স্কার্প। এটাও একটা ল্যান্ডফর্ম ক্রিয়েটিং ফ্রম ফল্ট। কম্পোজিট ফল্ট লাইন স্কার্প যেটা বিজ্ঞানী কটন 1917 এটা প্রথম বলেছিলেন এই কম্পোজিট ফল্ট লাইন স্কার্পের কথা। যখন কোনো ভৃগুর একটা অংশ চ্যুতির ফলে এবং আরেকটা অংশ ডিফারেন্সিয়াল ইরোশনাল প্রসেসের কারণে সৃষ্টি হবে, অর্থাৎ একটা অংশ চ্যুতির ফলে সৃষ্টি হবে, একটা অংশ বৈষম্যমূলক কার্যের ফলে সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো কম্পোজিট ফল্ট লাইন স্কার্প। চ্যুতির ফলে ধরো কোনো একটা ভৃগু তট বা একটা কোনো ফল্ট স্কার্প, সেটা কোনো রকমের চ্যুতি ফলে সৃষ্টি হলো এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে নিচের অংশে কোমল শিলাস্তর অবস্থান করার জন্য ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত বেশি হয়ে গেল। ধরো নিচের দিকে একটু কোমল শিলা রয়েছে, তো তার জন্য ডিসক্রিমিনেটরি ইরোশন ঘটছে ফল্ট লাইন বরাবর। তো সেক্ষেত্রে দেখা যাবে কিছুটা অংশ চ্যুতির ফলে এবং কিছুটা অংশ বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। এরকমটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কম্পোজিট ফল্ট লাইন স্কার্প। তারপরে যেটা রয়েছে রিসারেক্টেড ফল্ট লাইন স্কার্প, যেটাকে আমরা বাংলায় বলছি রিসারেক্টেড বলতে মানে পুনরুজ্জীবিত। মানে পুনরায় ধরো পাললিক শিলা পলি দ্বারা ঢাকা ছিল, প্রাকৃতিক কারণে পলি দ্বারা সেটা আবৃত হয়েছিল, কিন্তু কোনো কারণে পরবর্তীতে কোনো ভূ আলোড়ন সৃষ্টি হয়েছে বা ভূ প্রকৃতিগত কারণে সেটা আবার উপরের দিকে উত্থিত হয়েছে। তো এরকমটা যদি হয় সেটা কি আমরা রিসারেক্টেড ফল্ট লাইন স্কার্প বলবো। বাংলাতে যেহেতু এটা পুনরায় উত্থিত হয়েছে তার জন্য এটাকে আমরা পুনরুত্থিত বলতে পারি, বা পুনরায় উন্মোচন হয়েছে তার জন্য এটাকে আমরা পুনরুন্মোচিত বলতে পারি, পুনরায় এর জীবন ফিরে পেয়েছে তার জন্য এটাকে আমরা পুনরুজ্জীবিত বলতে পারি, পুনরায় এটা মাটিতে ঢাকা ছিল পরবর্তীতে মাটি থেকে উপরে উঠে এসেছে তার জন্য এটাকে আরেকটা বাংলা বলা হচ্ছে কবর উত্থিত, মানে কবর থেকে ওঠা, এরকম একটা টার্ম আর কি। তো যাই হোক, এরকম রিসারেক্টেড ফল্ট লাইন স্কার্প ইংলিশে একটাই কথা, বাংলাতে কবরোত্থিত, পুনরুজ্জীবিত, পুনরুন্মোচিত, এরকম বিভিন্ন নামগুলো রয়েছে বা পুনরুত্থিত। তো যাই হোক, এই যে ফল্ট লাইন স্কার্পটা এটা বহুদিন প্রাকৃতিক কারণে পলি দ্বারা আবৃত থেকেছিল, কিন্তু পরবর্তীকালে কোনো টেকটনিক মুভমেন্টের কারণে, কোনো আর্থ মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে সেটার উত্থান ঘটেছে। উত্থানের পরবর্তী ক্ষেত্রে সেটা ওয়েদারিং এবং মাস ওয়াস্টিং প্রক্রিয়াগুলো সেখানে সচল রয়েছে। এরকমটা যদি ঘটে সেটাকে আমরা রিসারেক্টেড ফল্ট লাইন স্কার্প বলে চিহ্নিতকরণ করি। তারপরে দেখো কতগুলো বিষয় রয়েছে। রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প, অর্থাৎ পুনর্ভবা চ্যুতি রেখা ভৃগু। পুনর্ভবা চ্যুতি রেখা ভৃগু কাকে বলে? সাধারণত চ্যুতি রেখার প্রাথমিক পর্যায়ে যে ভৃগুটা সৃষ্টি হয়েছিল, এইখানটা একটা ভৃগু সৃষ্টি হয়েছিল। অ্যানসিয়েন্ট স্কার্প হ্যাজ বিন ইরোডেড, অর্থাৎ প্রাচীন
যে ভৃগু সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং প্রাচীন ভৃগুটা ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে প্রথমেই যেখানে যে দিকটায় ভৃগুটা সৃষ্টি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে আবার সেখানেই যদি ভৃগুটা সৃষ্টি হয় সেই দিকে, ধরো এই দিকে সৃষ্টি হয়েছে, আবার এটা এইটুকু ক্ষয়প্রাপ্ত, এইটুকু উড়ে চলে গেছে, এইটুকুও চলে গেছে, তারপরে আবার এখানে একই সেম দিকে সৃষ্টি হয়েছে, শুধুমাত্র তোমার উচ্চতাটা কমে গেছে কিন্তু একই দিকটা কিন্তু একই রয়ে গেছে। তাহলে এরকমটা যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প, অর্থাৎ পুনর্ভবা চ্যুতি রেখা ভৃগু। অর্থাৎ যেদিকে প্রথমে প্রাথমিক পর্যায়ে যেদিকে চ্যুতি ভৃগু সৃষ্টি হয়েছিল, ক্ষয়কার্যের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যে ডিসক্রিমিনেশন যে ইরোশনটা ঘটেছিল সেটার পরবর্তী ক্ষেত্রে আবার সেই একই দিকে তোর ফল্ট লাইন স্কার্পটা সৃষ্টি হয়েছিল। এরকমটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখবো অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প। এক্ষেত্রে রিসিকুয়েন্টের ঠিক বিপরীত। কেমনটা দেখো, কেমনটা এটা হচ্ছে চ্যুতিরেখা ভৃগুর যেদিকে প্রাথমিক পর্যায়ে চ্যুতি ভৃগু সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে দেখা যাচ্ছে এই দিকটা ধরো কোমল শিলা রয়েছে, এই দিকটা কিছুটা কঠিন শিলা রয়েছে, তো তার জন্য কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং নতুন যে ভৃগুটা এখানে তৈরি হয়েছে, এবং এটা দেখতেই পাচ্ছ একটা ঝুলন্ত ভৃগু টাইপের হয়েছে, যেরকমটা আমরা দেখেছিলাম রিভার্স ফল্টের ক্ষেত্রে, অর্থাৎ বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতির ক্ষেত্রে। তো এরকমটা যদি হয়, বিপরীত দিকে প্রাথমিক পর্যায়ে যেদিকে সৃষ্টি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিপরীত দিকে যদি এরকম চ্যুতিরেখা ভৃগুর সৃষ্টি হয় তাহলে এটাকে আমরা বলবো বিপরীত চ্যুতি। যেহেতু এটা বিপরীত দিকে সৃষ্টি হয়েছে প্রাথমিক পর্যায়ে বিপরীত দিকে, সুতরাং এটাকে আমরা বলবো প্রতিগামী চ্যুতি। প্রতিগামী ফল্ট লাইন স্কার্পও বলবো, অর্থাৎ প্রতিগামী চ্যুতি রেখা ভৃগুও বলবো। আর আগে যেটা আমরা দেখেছিলাম রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্কার্প, এটাকে আমরা বাংলাতে পুনর্ভবা বলতে পারি, বা যেহেতু আগে যেখানে সৃষ্টি হয়েছিল পরেও সেই একই ডিরেকশনে সৃষ্টি হয়েছে, তার জন্য সেটাকে আমরা অনুগামী চ্যুতি রেখা ভৃগুও বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই অবসিকুয়েন্ট রিসিকুয়েন্ট রিজারেক্টেড বিষয়গুলো জানার চেষ্টা করলাম। আরো বিভিন্ন চ্যুতিগুলো সৃষ্টি হয়, যেমন ধরো স্টেপ ফল্টের ক্ষেত্রে আমরা দেখেছি, সোপান চ্যুতির ক্ষেত্রে নতুন করে আর বলার কিছু নেই। ট্রাপ বা পরীক্ষা সৃষ্টি হতে পারে, দুদিক থেকে দুটো সোপান চ্যুতি মিলিত হয়ে গিয়ে মাঝখানে এইভাবে সিঁড়ির মতো দুদিক থেকে নেমে এসে, এদিক থেকে নেমে আসছে আবার এদিক থেকে নেমে এসে মাঝখানে ধরে এরকম ফ্রান্সের হোস, জার্মানি ব্ল্যাক ফরেস্ট, মাঝখানে তোমার রাইন নদীর গোস্ত উপত্যকাতে এরকম হয়েছে আর কি। তারপরে আরো সৃষ্টি হতে পারে জর্জ বা গিরিখাত, যেমন চ্যুতি রেখা বরাবর প্রবাহিত যে নদী, সেই নদীর গতিপথে গভীর গভীর গিরিখাত বা গর্জ সৃষ্টি হতে পারে। তারপরে যেটা রয়েছে ওয়াটারফল, জলপ্রপাত সৃষ্টি হতে পারে, যেহেতু জলপ্রপাত সৃষ্টির ক্ষেত্রে কঠিন কোমল শিলার অবস্থানটা খুবই দরকার। তো এই চ্যুতির ক্ষেত্রে কঠিন কোমল শিলার অবস্থান এরকম থাকে আমরা দেখেছি, এবং কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, খাড়া ঢালের সৃষ্টি হয়। এরকমটা হলে পরে দেখা যাচ্ছে যে উপর থেকে জলটা নিচের দিকে তীব্র গতিতে এসে নেমে আসবে, এরকমটা ভাবে তোমার জলপ্রপাত সৃষ্টি হতে পারে। যেমন বলা যেতে পারে আমাদের ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে একটা জলপ্রপাত রয়েছে, যেটা যোগ জলপ্রপাত বা যেটাকে আমরা গেরসোপ্পা জলপ্রপাত বলে থাকি, যেটা কর্ণাটকের সরাবতী তোমার নদীর যে গতিপথ সেখানে এই জলপ্রপাতটা রয়েছে। তো যাই হোক, এটা ভারতের একটা অন্যতম জলপ্রপাত, যেটার উচ্চতা 275 মিটার এটা রয়েছে। আবার ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর যে হুড্ডু জলপ্রপাত, তারপরে তোমার কাঞ্চি নদীর রয়েছে জোনহা জলপ্রপাত, এরকম ফল্টের ফলেই কিন্তু মূলত সৃষ্টি হয়েছে। তারপরে যেটা দেখতে পাচ্ছি স্প্রিং, অর্থাৎ প্রস্রবণ। অনেক সময় দেখা যায় চ্যুতিতল বরাবর ভূগর্ভের যে জলরাশি অনেক সময় ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে পারে। তো প্রস্রবণ সৃষ্টিটা আমরা জেনেছি ভৌমজলের চ্যাপ্টারটা পড়তে গিয়ে, তো বিষয়টা আমরা দেখেছি, এটা চ্যুতি গঠিত প্রস্রবণ এটা বলা যেতে পারে। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে দেখো ট্রাইঙ্গুলার ফ্যাসেট যেটা রয়েছে, অর্থাৎ ত্রিভুজ আকৃতির পার্শ্বদেশ। চ্যুতিভৃগু সৃষ্টির পর দীর্ঘকাল ধরে তার উপর যদি ক্ষয়কার্য চলে, তাহলে চ্যুতিভৃগু ক্ষয়প্রাপ্ত হবে, ব্যবচ্ছিন্ন হবে। এর ফলে দেখা যাবে ভৃগুর যে পাদদেশ বা প্রান্তদেশ, সেখানে ভৃগু রেখা বরাবর অনেকগুলো ত্রিভুজ আকৃতির কিছু পার্শ্বমুখ সৃষ্টি হবে। তো এটাকেই বলা হবে তোমার এই ত্রিভুজাকার পার্শ্বমুখ। এটা দীর্ঘকাল ধরে ক্ষয়কার্যের ফলে চ্যুতিভৃগু ক্ষয়প্রাপ্ত, ব্যবচ্ছিন্ন হয়ে গিয়ে চ্যুতিভৃগুর একদম পার্শ্ববর্তীতে এটা মূলত সৃষ্টি হয়, ত্রিভুজাকার পার্শ্ব বিশিষ্ট হয় বলে এটাকে বলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ট্রায়াঙ্গুলার ফ্যাসেটস বা ত্রিভুজাকার পার্শ্বমুখ। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা চ্যুতির
বিভিন্ন টাইপস গুলো আলোচনা করলাম, মেকানিজম গুলো আলোচনা করলাম, চ্যুতির ফলে যে ল্যান্ডফর্ম গুলো ক্রিয়েট হয় সেটা নিয়েও আলোচনা করলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। কারো যদি কোনো কনফিউশন থাকে, বোঝার কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, না হলে আমরা সরাসরি কোশ্চেন অ্যান্সার পর্বে আমরা চলে যাব। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ কোশ্চেন অ্যান্সার? দেখো কোনটা হবে। প্রথমটা দেখো, কোন বলের প্রভাবে শিলাস্তরে চ্যুতি সৃষ্টি হয়? কোন বলের প্রভাবে? তাহলে উত্তর কি হবে? প্রসারণ। একদম সঠিক উত্তর। মূলত প্রসারণ বলের ফলেই মূলত শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয়। একদম সঠিক উত্তর। সেকেন্ডটা বলার চেষ্টা করো। শিলাস্তরের উপর কোন ধরনের চাপের প্রভাবে চ্যুতি সৃষ্টি হয়? কেন্দ্রমুখী, পার্শ্বচাপ হবে এটা। একদম সঠিক উত্তর, পার্শ্বচাপ। যে রেখা বরাবর চ্যুতিতল ও ভূপৃষ্ঠ পরস্পরকে ছেদ করে সেই উপাদানটাকে কি বলে? চ্যুতিতল কি? যে রেখা বরাবর চ্যুতিতল ও ভূপৃষ্ঠ পরস্পরকে ছেদ করে, যে রেখা বরাবর, রেখা তো একটাই বলেছে এখানে, চ্যুতি রেখা, এটাই হবে। এটা তো তোয়াল, এটা কোণ, এটা ক্ষেপ। হ্যাঁ, রেখা তো একটাই বলেছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো, হ্যাঁ, যে তল বা পৃষ্ঠ বরাবর শিলাস্তরের স্থলন বা অপসারণ ঘটে সেই তলটাকে কি বলে? বিযুক্তি তল তো হবেই না, অবশ্যই চ্যুতিতল। প্রতিটি চ্যুতির স্থানচ্যুত অংশের উলম্ব ব্যবধান বা ভার্টিক্যাল ডিসটেন্স, এটাকে কি বলা হবে? ব্যবধি না ক্ষেপ? এই দুটোর মধ্যে হবে। ব্যবধি। না, উলম্ব ব্যবধানটাকে বলা হয় ক্ষেপ। অনুভূমিক ব্যবধানটাকে বলা হবে তোমার ব্যবধি। আচ্ছা, অনুভূমিক ব্যবধানটা থেকে কি বলা হবে তাহলে? ব্যবধি বা হিপ। তারপরে দেখো রয়েছে চ্যুতিতল ও অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণটাকে কি বলে? এটা হবে নতি। একদম সঠিক উত্তর। চ্যুতিতল অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে এটাকে কি বলা হবে? চ্যুতি রেখা তো এখানে নেই, অবশ্যই আয়াম। চ্যুতি রেখাও কিন্তু একটা আয়াম বলা যেতে পারে। স্বাভাবিক। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 9 নম্বর কোশ্চেনে বলছে চ্যুতিতলের উপরে শিলাস্তর বা পাথরের স্তূপকে এটাকে কি বলে? উপরে শিলাস্তর যেটা রয়েছে, ঊর্ধ্বস্তূপ না অধস্তূপ? একদম সহজ কোশ্চেন। হ্যাঁ, নিচেরটা অধস্তূপ। ঠিক আছে, এটা তো কনফিউশন, উপরে থাকলে ঊর্ধ্ব, নিচে থাকলে অধ, কিন্তু ঝুলন্ত পাদমূলটা তখন একটু কনফিউশনে চলে আসে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে দেখো, চ্যুতিতল বরাবর ঘর্ষণ। হ্যাঁ, স্লিকেন সাইড, একদম সঠিক উত্তর। শিলাদেহে চাপের পীড়ন অসমান হলে সৃষ্টি হয়। অসম পীড়নের মাত্রা যখন নির্দিষ্ট সীমা অতিক্রম করে, বা এটার ফলে কি সৃষ্টি হবে? অবশ্যই চ্যুতি সৃষ্টি হবে। ভূপৃষ্ঠ। অবশ্যই চ্যুতি সৃষ্টি হবে। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তরের উন্মুক্ত অংশ, যেটা ভাঁজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। উদ্ভিদ বা চ্যুতির ফলে, হ্যাঁ একদম সঠিক উত্তর। চ্যুতির ফলে গড়ে ওঠা একটি তলের উপর আরো কোনো রেখা একই তলে অবস্থিত অনুভূমিক রেখা বরাবর যে কোণ সৃষ্টি করে। ভালো করে দেখো, চ্যুতির ফলে গড়ে ওঠা একটি তলের উপর কোনো রেখা একই তলে অবস্থিত অনুভূমিক রেখা বরাবর যে কোণ সৃষ্টি করে তাকে কি বলে? এটা তোমাদের বলিনি, এটা হচ্ছে সরণ বলে। হ্যাঁ, তো সরণ ব্যাপারটা এইভাবে সৃষ্টি হয়, মানে একই অনুভূমিক রেখা বরাবর একটা কোণ সৃষ্টি হবে, একই তলের উপর সৃষ্টি হবে আর কি। তো সেটা মোটামুটি সরণ তৈরি হয়। আমি সরণের ছবিটা এখানে আছে কিনা একটু দেখাই, তো আলোচনা করার সময় ভুলে গেছি বিষয়টা। স্বর্ণের ছবিটা এখানে নেই, আমি পরে বিষয়টা আলোচনা করে দেব। তো যাই হোক, একটু তোমরা জেনে রাখো, কোথায় গেল, যে চ্যুতির ফলে গড়ে ওঠে একটা তলের উপর কোনো রেখা যখন একই তলে অবস্থিত অনুভূমিক রেখা বরাবর কোণ তৈরি করবে সেটা কি বলা হবে? তোমার সরণ বা রেখ। তারপরে রয়েছে যেটা চ্যুতির আয়ামের সমান্তরালে প্রকৃত স্থলন যেটা ঘটে সেটাকে কি বলা হবে? আয়ামের সমান্তরাল হলে আয়াম স্থলন। আচ্ছা, শিলাস্তরে টানের ফলে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ নিচের দিকে স্থানান্তরিত হলে এটাকে কি বলা হবে?
নিচের দিকে গেলে ওটা নর্মাল, উঁচুতল নিচের দিকে বরাবর, গেলে তো নর্মাল। হ্যাঁ নিচের দিকে চলে গেলে নর্মাল। আচ্ছা, চ্যুতিতল বরাবর খণ্ডিত অংশের মধ্যে মোট স্থানচ্যুতির ব্যবধান, খণ্ডিত অংশের মধ্যে মোট স্থানচ্যুতির ব্যবধান, এইটাকে বলা হবে প্রকৃত স্থলন। নেট স্লিপ মধ্যে যে ব্যবধান, স্থানচ্যুতির যে ব্যবধানটা, সেটাকে নেট স্লিপ বলে, আলোচনায় বলেছিলাম। যাক, পরবর্তী কোশ্চেন আমি চলে যাচ্ছি। দেখো, স্বাভাবিক চ্যুতিতে নতির মান মূলত কত হয়? এটার ক্ষেত্রে বেশি হবে, কোনটা হবে বলো? নর্মাল ফল্টের ক্ষেত্রে ডিপের মানটা কেমন হয়? অবশ্যই 60 থেকে 70 ডিগ্রি হবে। স্বাভাবিক চ্যুতির ফলে কোনটা সৃষ্টি? চ্যুতি ভৃগুতট, ভঙ্গিল পর্বত, মালভূমি, এই দুটোর মধ্যে হবে অবশ্যই। কোনটা হবে বলো? ভৃগু চ্যুতি ভৃগু, তটটাই হবে, ফল্ট স্ক্র্যাপ। হ্যাঁ। আর ঝুলন্ত ভৃগু বললে ওটা রিভার্স ফল্টের সৃষ্টি হবে। আচ্ছা, ঊর্ধ্বস্তূপের উত্থান ঘটলে উপরের দিকে চলে গেলে কোনটা হবে, রিভার্স না নর্মাল? রিভার্সটা হবে, নর্মালটা যেটা নিচে নেমে যাবে সেটা। হ্যাঁ, নিচে নেমে যাবে, একদম সঠিক উত্তর। বিপরীত চ্যুতি সৃষ্টি হয় সংনমন প্রসারণ, কোনটা হবে? রিভার্সের ক্ষেত্রে প্রসারণ কাজ করে, তোমার সংনমন কাজ করে রিভার্সের ক্ষেত্রে। আর নর্মালের ক্ষেত্রে যেহেতু দূরত্ব বেড়ে যাচ্ছে, এটা মূলত প্রসারণ জনিত শক্তির কারণে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, দুদিক থেকে একটা মানে টান তৈরি করছে। আর তোমার বিপরীত চ্যুতির ক্ষেত্রে কি হয়, সংনমন একটা শক্তি তৈরি করে, দুই দিক থেকে চাপ প্রয়োগ করে। তো যাই হোক, এটা সংনমন শক্তির ফলে। বিপরীত চ্যুতিতে নতির মানটা কেমন হবে? 20, 10, 30? 10 থেকে 20 বলছিলেন তো, নাহলে 10 থেকে 20-এর মধ্যে। 20 থেকে 30 বলেছিলাম। এটা আচ্ছা, কনফিউশন, এরকম অপশন গুলো থাকবে না। এটা 20 হতে পারে, 30 হতে পারে, 30ই বলবে এখানে। আচ্ছা, বিপরীত আচ্ছা। চ্যুতির ফলে সৃষ্টি হয় কোনটা হতে পারে? আর ঝুলন্ত ভৃগু বললেন যেটা, হ্যাঁ। অবশ্যই সঠিক উত্তর। শিলাস্তরের স্থলন প্রধান চ্যুতিতলের নতি বরাবর হেলে সৃষ্টি হয়। প্রধানত চ্যুতিতলের নতি বরাবর যেটা হবে, অবশ্যই নতি স্থলন হবে, নতি বরাবর বলেছে। গলীয় আকৃতি বিশিষ্ট চ্যুতিগুচ্ছ, কি বলবে? পরিধি না অরিয়, কোনটা হবে? গলীয় আকৃতি, অবশ্যই পেরিফেরাল হবে, অবশ্যই অবশ্যই। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি, 26 নাম্বার কোশ্চেন। যে চ্যুতিতলের নতির মান 45 ডিগ্রির কম হয়, তখন আমি এটা বলতে পারিনি যে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, এটার কম হলে তোমার লো ডিপ, 45-এর বেশি হলে হাই ডিপ। যেহেতু টোটাল নতি 90 ডিগ্রি হবে, হাফ হাফ করা হয়েছে আর কি। 45-এর কম হলে তাহলে কি হবে? লো ডিপ, বেশি হলে হাই ডিপ, এটা জেনে রাখবে। আচ্ছা, নিম্ন নতির বিপরীত চ্যুতিকে কি বলা হবে? নিম্ন নতির বিপরীত চ্যুতিকে কি বলা হবে, কোনটা হতে পারে? নিম্ন নতির বিপরীত চ্যুতি সংঘট্ট বলা যেতে পারে, কারণ সংঘট্টের ক্ষেত্রে আমরা দেখেছি চ্যুতিতলের যে নতির মান, এটা 10 ডিগ্রি বা তার কম হয় সংঘট্ট উদ্ঘট্টর ক্ষেত্রে যে বিষয়টা, সেক্ষেত্রে এটা নিম্ন চ্যুতি, নিম্ন নতি বলা যেতে পারে। যে কোনো ধরনের চ্যুতিতে ঊর্ধ্বস্তগুলো সিঁড়ি ধাপের মতো অবনমিত হলে, অপশন সি, সোপান। দুটো স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অবনমিত ভূভাগ, প্রস্থ উপত্যকা। গ্রস্ত উপত্যকা। যে চ্যুতিতে চ্যুতি কোণ বা হেড চ্যুতি নতির তুলনায় কম হয়, চ্যুতি কোণ বা হেড চ্যুতি নতির তুলনায় যদি কম হয়, অবশ্যই সেটা খাড়া টাইপের হবে। এক্ষেত্রে তোমার কোনটা হতে পারে, মানে স্বাভাবিক চ্যুতি হবে না তোমার নর্মাল না রিভার্স, সেটাই হবে আর কি, দুটোর মধ্যে একটা হবে। চ্যুতি নতির তুলনায় চ্যুতি কোণটা কম হবে, চ্যুতি কোণ, চ্যুতি নতিটা বেশি হবে আর কি। তাহলে কি হবে, চ্যুতি নতি বেশি কোনটার ক্ষেত্রে হয়? আর যেটা 45-এর নিচেরটা তো স্যার ওই প্রতিলোম, 45-এর নিচে। না না, ওইটা আবার আলাদা টাইপ। 45-এর নিচে হলে মানে ওটা লো ডিপ, ওটা হাই ডিপ। 45-এর উপরে হাই ডিপ, ওটা আবার মানে কোণের ভিত্তিতে আর কি। কিন্তু আমরা যেটা পড়েছিলাম, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে ডিপের পরিমাণটা অনেকটা বেশি হয়। তাহলে ডিপ যদি বেশি হয়, তাহলে হেডটা কম হবে। তাহলে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে ডিপ বেশি, হেড কম। তাহলে এখানে প্রশ্নটা দেখো,
হেডটা চ্যুতি নতির তুলনায় কম হলে সেটা অবশ্যই স্বাভাবিক চ্যুতি হবে। গ্রস্ত উপত্যকার আরেক নাম, স্তূপ পর্বতের অন্য নাম, এগুলো তো নর্মাল কোশ্চেন। ভূমিধসের সম্ভাবনা সব থেকে বেশি হয় কোন চ্যুতিতে? ভূমিধস বেশি হতে পারে, এটা দেখো তো পারো কিনা। বিলোম চ্যুতির ক্ষেত্রে হবে না স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে হবে? ভূমিধসটা মানে ঝুলন্ত অবস্থায় থাকলে বেশি, এটা তো ঝুলন্ত অবস্থায় আছে, ওটা যে কোনো মুহূর্তে তো ধস করতে পারে, তাই না? বিলোম চ্যুতির ক্ষেত্রে যেটা হয়। হ্যাঁ, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে তো নিচের দিকে নেমে গেল, ওটা তো ধসের কোনো সম্ভাবনা থাকলো না সেরকম একটা, কিন্তু এটা বিলোম যেটা চ্যুতি। উদাহরণ ছিল ভিগু চট, এটা হচ্ছে ঝুলন্ত ভিগু ছিল এটা। হ্যাঁ 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 একদম। আচ্ছা, ঝুলন্ত ভৃগুটা যেটা সৃষ্টি হবে বিলোম চ্যুতিতে, সেটাই ভূমিধসের সম্ভাবনা বেশি থাকবে। চ্যুতির নতি কোণের পূরক কোণ যেটা বলেছিলাম, পূরক কোণের নাম, চ্যুতির নতি কোণের পূরক কোণের নাম, চ্যুতি কোণ, সম্পূরক কোণ, যেটা কোশ্চেনটা ঠিকঠাক হয়নি আমার মতে। পূরক কোণ সম্পূরক কোণ একই বলা হচ্ছে, উত্তর যদিও দাঁড়াও এখানে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, নতি কোণ, নতি কোণের পূরক কোণের নাম, তাই তো? আচ্ছা, এটা মানে চ্যুতি কোণ হবে, কারণ কি বলতো, এখানে পূরক কোণ আর সম্পূরক কোণ একই, একই বাংলা আর কি, একই বোঝাচ্ছে মিনিংটা। এখানে যেটা বলা হচ্ছে চ্যুতির নতি কোণ মানে ডিপ, যেটা ডিপের সঙ্গে যে মানে চ্যুতি কোণ যেটা আর কি, সেটা কিন্তু দুটো একটা আরেকটার সাথে পূরক কোণ হবে আর কি, যেটা বলেছিলাম। তো যাই হোক, এবারে পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি। 35 নম্বর কোশ্চেন, যে চ্যুতির ডান দিকের অংশ সামনের দিকে এগিয়ে আসে, বাম দিকের অংশ দূরে পিছিয়ে যায়। তাহলে এখানে উত্তর কিন্তু একটাই আছে, ডেক্সট্রাল, আরেকটা কি বলছিলাম, ডেক্সট্রাল আর কি, দুটো বিষয় রয়েছে। ডেক্সট্রালটাকে কি বলা হচ্ছে, বাম হাতি না ডান হাতি? ডান হাতি, মনে আছে? ডেক্সট্রাল যে চ্যুতিটা বলেছিলাম, সেটাকে ডান হাতি বলবে না বাম হাতি বলবে? প্রথমেরটা হচ্ছে বাঁ হাতি ছিল, যেটা হচ্ছে হুম 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 প্রথমে তো ডেক্সট্রাল ছিল মনে হয়, হুম সিরিজ না সিরিজ ছিল একটা যেটা। হ্যাঁ, ডেক্সট্রালটা হচ্ছে তোমার ডান হাতি, প্রথম যেটা বলেছিলাম ডান হাতি, সেটা হচ্ছে ডেক্সট্রাল। আর হচ্ছে তোমার সিনিস্ট্রাল যেটা, সেটা হচ্ছে বাম হাতি। তাহলে এখানে কি বলেছে, ডান দিকের অংশ সামনের দিকে এগিয়ে আসবে, অবশ্যই ডেক্সট্রাল। ডেক্সট্রাল, সিনিস্ট্রাল তো অপশনই নাই, সুতরাং চোখ বুঝে এটাই করতে হবে তোমাকে। সাধারণত চ্যুতিখণ্ডের স্থান চ্যুতি ঘটে কয়েক মিটার, কয়েকশো কিলোমিটার, এটা নির্দিষ্ট করে বলা যায় না, তবুও যেহেতু এরকম অপশন আছে, তো এখানে সঠিক উত্তর হবে কয়েক মিটার আর কি। কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার এরকম টাইপের হয় আর কি। তো যাই হোক, তো ডেক্সট্রাল চ্যুতি কি, বাম হাতি না ডান হাতি? দুটো রয়েছে। ডেক্সট্রাল, ডেক্সট্রাল অবশ্যই ডান হাতি। বাঁ দিকে। হ্যাঁ অবশ্যই। চ্যুতি তল উলম্ব তলের সঙ্গে যে কোণ তৈরি করে, উলম্ব তলের সঙ্গে কোনটা হবে? নতি হবে না চ্যুতি কোণ হবে? হেড না নতি, কোনটা বলো? অবশ্যই হেড হবে, উলম্ব তল বলেছে, অনুভূমিক তল বলে নতি হতো। তির্যক ভাবে গঠিত চ্যুতি তলের উপরের অংশকে কি বলে? ভালো করে বোঝো, উপরের অংশ ঝুলন্ত হবে না পাদমূল হবে? উপরের অংশ বলেছে, অবশ্যই ঝুলন্ত হবে, অবশ্যই। নিচের অংশ বললে পাদমূল বলতো, চ্যুতি তলের নিচে বললে। আচ্ছা, চ্যুতি তলের প্রকৃত স্থলনের সঙ্গে চ্যুতির আয়ামের কোণ 10 থেকে 80 ডিগ্রির মধ্যে হলে সেই চ্যুতিকে কি বলে? প্রতিলোম। 10 থেকে, অনুলোম তো হবে না, অনুলোম বিলোম ওরিও এগুলো হবে না, সম্ভবত অবলিক স্লিপটা হবে। অবলিক স্লিপটাই হবে তির্যক স্থলন চ্যুতি। তারপরে যেটা রয়েছে সিনিস্ট্রাল চ্যুতি, ডান হাতি না বাম হাতি বলো? বাম হাতি। যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম ও শিলাস্তরের আয়ামের মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হবে, মানে একদম তোমার লম্বালম্বি উলম্ব ভাবে তৈরি হবে। আয়াম চ্যুতি না নতি চ্যুতি বলবে এটাকে? তাহলে অনুপ্রস্থ চ্যুতি বলবে। এটা অবশ্যই নতি চ্যুতি হবে। হ্যাঁ, মানে একদম নতি যতটা বেশি হওয়ার দরকার আর কি, কোণের পরিমাণটা 90 ডিগ্রি পুরো উলম্ব ভাবে থাকবে, নতিটা একদম বেশি হবে, নতি চ্যুতি। তারপরে যেটা রয়েছে পরের কোশ্চেনে চলে যাব।
পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম ও শিলাস্তরের আয়াম সমান্তরালে থাকে, চ্যুতিতলের আয়াম এবং শিলাস্তরের আয়াম সমান্তরালে থাকে, এটাকে বলা হবে আয়াম চ্যুতি। তারপরে যেটা রয়েছে স্বাভাবিক চ্যুতির ফলে সাধারণত কত ডিগ্রি কোণে চ্যুতিতল আনত থাকে, কত ডিগ্রি কোণে চ্যুতিতল আনত থাকে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে? স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে অবশ্যই বেশি হবে, 45 থেকে 60 আছে এখানে, এটাই হবে। তারপরে দেখো আগে যেটা ছিল 60 থেকে 70, ওটা ওই একই। হ্যাঁ, ওই একই রকমই আর কি, এটা বিভিন্ন বইতে বিভিন্ন থাকে আর কি। তো এটা 60-এর কাছাকাছি আছে, বেশিটাই দেবে এখানে। বিপরীত চ্যুতির ক্ষেত্রে অবশ্যই এটা হবে, সব থেকে কম যেটা রয়েছে 30 থেকে 40, সেটাই হবে। চ্যুতিতলের সঙ্গে ভাঁজের অক্ষতল সমান্তরাল হলে সেই চ্যুতিকে বলবে অনুপ্রস্থ সমান্তরাল, অনুদৈর্ঘ্য চ্যুতি, অরীয় চ্যুতি। সেটাকে অনুদৈর্ঘ্য চ্যুতি বলা হবে। চ্যুতিতলের সঙ্গে ভাঁজের অক্ষতল যদি সমান্তরালে হয় সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য চ্যুতি। পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতি তো জানোই, সান আন্দ্রিজ। চ্যুতিতল ও ভাঁজের অক্ষতলের মধ্যে উৎপন্ন কোণ 90 ডিগ্রি হলে সেটাকে কি চ্যুতি বলা হবে? চ্যুতিতল ও ভাঁজের অক্ষতলের মধ্যে। এক্ষেত্রে এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এটা সম্ভবত আগেরটা ছিল অনুদৈর্ঘ্য, এটা অনুপ্রস্থ হবে আর কি। হ্যাঁ, এটা অনুপ্রস্থ হবে। চ্যুতিতল ও ভাঁজের অক্ষতলের মধ্যে উৎপন্ন কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ। আর আগেরটা আমরা দেখেছিলাম যে চ্যুতিতলের সঙ্গে ভাঁজের অক্ষতল যদি সমান্তরালে হয় তাহলে সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য, আর এটা হচ্ছে অনুপ্রস্থ। তারপরে যেটা রয়েছে একটি কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রসারিত, অবশ্যই এটা অরীয় চ্যুতি হবে। যে চ্যুতি গোষ্ঠীতে পরস্পরের সমান্তরালে চ্যুতি রেখাগুলি চ্যুতির প্রান্তভাগ থেকে একে অপরের মুখোমুখি, যেটা পড়ানোর সময় বুঝিয়েছিলাম, কোনটা হতে পারে? পরিধি, আনেশালো, অবশ্যই আনেশালোটা হবে। তারপরে দেখতে পাচ্ছ স্বল্প নদীর বিপরীত চ্যুতি, স্বল্প নদীর বিপরীত চ্যুতিকে বলা হয় সিনিস্ট্রাল, অনুলোম, থ্রাস্ট। স্বল্প নদী যেহেতু বলেছে অবশ্যই থ্রাস্ট চ্যুতিটা হবে। চ্যুতিতলের আয়াম সন্নিহিত শিলাস্তরের নতির সমান্তরালে অবস্থান করলে, চ্যুতিতলের যে আয়ামটা সেটা যদি শিলাস্তরের নতির সমান্তরালে অবস্থান করে তাহলে কোন চ্যুতি করে উঠবে? নতির সমান্তরাল বলেছে, সুতরাং এটা নতি চ্যুতি অবশ্যই। যে চ্যুতি ভৃগুর একটি অংশ চ্যুতির ফলে এবং অন্য অংশ ক্ষয়ের ফলে সৃষ্টি হবে সেটাকে কি বলা হবে? কম্পোজিট, রিসারেক্টেড, ফল্স কাপ, এই দুটোর মধ্যেই হবে। একটা অংশ চ্যুতির ফলে, একটা অংশ ক্ষয়ের ফলে, তাহলে মিশ্র রয়েছে, তাহলে অবশ্যই সেটা বিমিশ্র চ্যুতি ভৃগু হবে। তারপরে যেটা রয়েছে যে চ্যুতিতে ঊর্ধ্বস্থ ওঠানামা করার ফলে ভৃগু গঠিত হয় সেটাকে কি বলা হবে? চ্যুতি ভৃগু, বিমিশ্র, পুনরুজ্জীবিত, বিপর্যয় এরকম কিছু নাই, সুতরাং এটা অবশ্যই চ্যুতি ভৃগু হবে। তারপরে যেটা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতি সান আন্দ্রিজ কোন মহাদেশে রয়েছে? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া। কি হবে? এটা তো পারা উচিত। উত্তর আমেরিকা না স্যার? অবশ্যই উত্তর আমেরিকার, ক্যালিফোর্নিয়ায়। তারপরে রয়েছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকাটা কোনটি? পূর্ব আফ্রিকার বৃহৎ স্রংশ। স্রংশটা চ্যুতির একটা সমার্থক শব্দ। পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা আর নর্মদার গ্রস্ত উপত্যকা, লোহিত সাগর, পারস্য উপসাগর, কোনটা হবে? এটাই হবে পূর্ব আফ্রিকার বৃহৎ। পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। তারপরে যেটা রয়েছে প্রাচীন চ্যুতি ভৃগুর দিকে সৃষ্ট নতুন নতুন চ্যুতি রেখা ভৃগুকে কি বলা হবে? পুনর্ভবা না বিপরা? একই দিকে সৃষ্টি হবে, যেহেতু বিপরা হবে না পুনর্ভবা হবে? একই দিকে হলে অবশ্যই পুনর্ভবা। হ্যাঁ। আর বিপরীত দিকে হলে কি হবে? বিপরা। একদম। তারপরে দেখো আচ্ছা, টোটাল 72 খানা আছে কোশ্চেন, আর বেশিক্ষণ লাগবে না, দেখো একটুখানি। দুটো চ্যুতির মধ্যবর্তী একদিকে হেলে থাকা স্তূপ পর্বতকে কি বলে? একদিকে হেলে থাকা স্তূপ পর্বত। হেলে থাকা যেহেতু বলেছে
শুধু নর্মাল স্তূপ পর্বত তো হবে না, তির্যক স্তূপ পর্বত, এরকম কোশ্চেন, এত সহজ কোশ্চেন দেবে না পরীক্ষায়। পূর্ব আফ্রিকার নিয়াসা ও টাঙ্গানাইকা হ্রদ, এটা কি ধরনের হ্রদ? হৈমবাহিক হ্রদ, প্লায়া হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই হ্রদগুলোকে কি বলতে পারো? না গ্রস্ত উপত্যকা, অবশ্যই গ্রস্ত উপত্যকা হবে। এশিয়ার জর্ডন জার্মানির রাইন নদীর উপত্যকাটাকে কি বলবে? অবশ্যই গ্রস্ত উপত্যকা হবে। ব্লক মাউন্টেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নর্মদা নদীর উপত্যকা ড্যাশের উদাহরণ, সবই গ্রস্ত উপত্যকা। ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ পর্বত, এগুলো কি বলবে? অপশন তো একটাই আছে। ব্লক মাউন্টেন। হ্যাঁ। চ্যুতিতল বরাবর শিলাস্তরের ঘর্ষণের ফলে পাউডার বা কাদার মতো সৃষ্ট শিলাচূর্ণকে, এটা আমারও জানা ছিল না, এটা একটু জেনে রাখার চেষ্টা করো। চ্যুতিতল বরাবর শিলাস্তরের ঘর্ষণের ফলে পাউডার বা কাদার মতো সৃষ্ট যে শিলাচূর্ণ, এটাকে কি বলা হবে? এটার সঠিক উত্তর হবে গাউজি। এটা জেনে রাখার চেষ্টা করো, এরকম কোশ্চেন সচরাচর দেখা যায় না। এখানে আমরা পেয়েছি কোশ্চেনটা, চ্যুতিতল বরাবর শিলাস্তরে ঘর্ষণের ফলে পাউডার বা কাদার মতো যে শিলাচূর্ণ, সেটাকে বলা হবে গাউজি। মানে তারপরে দেখো, দুটো ঘর্ষণের ফলে যে তৈরি হয়েছে, ঘর্ষণের ফলে যে কাদার মতো বা পাউডারের মতো যে পদার্থটা তৈরি হবে আর কি, শিলাচূর্ণ, সেটাকেই বলা হবে গাউজি। এটা জেনে রাখো আর কি, এটা মুখস্থ করতে হবে। তারপরে যেটা রয়েছে, নিচ জাতীয় শিলায় চ্যুতিতল বরাবর সৃষ্ট দানার মতো শিলাচূর্ণ, এটাও মনে রাখতে হবে। নিচ জাতীয় শিলায় চ্যুতিতল বরাবর সৃষ্ট দানার মতো শিলাচূর্ণকে কি বলে? এটা তোমরা জেনে রাখো, মাইলোনাইট। উত্তরটা হবে মাইলোনাইট। নিচ জাতীয় শিলায় চ্যুতিতল বরাবর সৃষ্ট দানার মতো যে শিলাচূর্ণ, সেটাকে বলা হয় মাইলোনাইট। তারপরে রয়েছে, স্থলীভূত শিলায় কোন শিলাস্তরের পুনরাবৃত্তি বা অন্তর্ধান কোন ভূগঠনকে নির্দেশ করে? মানে পাললিক শিলায়, এটা একটু ভাষাটা কঠিন লিখেছে কিন্তু কিছুই না। পাললিক শিলায় শিলাস্তর নিচের দিকে চলে যাবে বা শিলাস্তর উপরের দিকে উঠে যাবে, এরকম বিষয়টা কোন ভূগঠনকে নির্দেশ করে? অবশ্যই সেটা চ্যুতি হবে। একদম ভাষাটা কঠিন লিখেছে তাই আর কি। হিমালয়ের মেন বাউন্ডারি ফল্ট কোন ধরনের ভূগঠনের উদাহরণ? মেন বা হিমালয় পার্বত্য অঞ্চলে মূলত এই সংঘট্ট চ্যুতিটা দেখা যায়, এটাই হবে। তারপরে যেটা রয়েছে দেখো, আগ্নেয় শিলার ক্ষেত্রে কার ভিত্তিতে আয়াম নির্ধারণ করা হয়? স্তরান্তল তো থাকে না আগ্নেয় শিলায়, কোনটা হতে পারে? ভূতল হতে পারে না, সিস্টোসিটির তল, তাহলে কি হবে? প্রবাহ গঠনটা হবে। প্রবাহ গঠনের ভিত্তিতে আয়াম নির্ধারণ করা। পাললিক শিলা তো অবশ্যই স্তরান্তল। আচ্ছা, এটা কারো জানা আছে? রূপান্তরিত শিলার ক্ষেত্রে কার ভিত্তিতে আয়াম নির্ধারণ করা হয়? আচ্ছা, এটা অপশন এটা রয়েছে, এই বিষয়টা আমার আগে জানা ছিল না। সিস্টোসিটির তল, এটা কারো জানা আছে? বলতে পারবে বিষয়টা, সিস্টোসিটির তলটা? আমিও বিষয়টা নতুন পেলাম, যাই হোক নতুন একটা বিষয় জানা গেল আর কি। রূপান্তরিত শিলার ক্ষেত্রে সিস্টোসিটির তলের ভিত্তিতে আয়াম নির্ধারণ করা হয়। পাললিক শিলা স্তরান্তল, আর আগ্নেয় শিলার ক্ষেত্রে প্রবাহ গঠন। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, একের ছবি এই জায়গাটা কি এবং 2 এর ছবি এই জায়গাটা কি, এটা আর এটা যথাক্রমে কি হতে পারে? এটা তো ব্লক মাউন্টেন, আর নিচটা হচ্ছে রিপ মাউন্টেন বা গ্রাবেন বললেন যেটা। গ্রাবেন, তাহলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, ডি এরটা হবে অবশ্যই। আচ্ছা, আর কি আছে? শিলাদেহ মসৃণ ফাটল কি বলে? মসৃণ ফাটল কি বলবে? ক্রেভাসটা তো হিমবাহ চ্যাপ্টারে থাকে। চ্যুতি দারুণ, এখানে চ্যুতি তো হবেই না। আর র্যান্ড ক্লাব, এটাও তো আমার জানা নেই। এখানে দারুণটাই হবে আর কি। মসৃণ শিলাদেহ যে মসৃণ ফাটল, এটাকে মূলত জয়েন্ট বলা হবে বা দারুণ বলা হবে। তো যাই হোক, আজকে ক্লাসটা একটু অনেকক্ষণ সময় বেশি লেগে গেল, প্রথম দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল তখন। তো আজকে এই পর্যন্তই, প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। তো কারো কিছু বলার থাকলে বলো, না হলে ক্লাসটা শেষ করব।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে Okay, শুভরাত্রি sir, good জানিয়ে night. আজকে ক্লাস এখানেই শেষ করছি।